আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা যারা যুক্ত হয়েছি, কাইন্ডলি একটু জানাবো যে আমাকে স্পষ্ট দেখতে ও শুনতে পাচ্ছেন কিনা। পরশ পাথর, ওয়ালাইকুম আসসালাম। হুম, পরশ পাথর, আমাকে কি স্পষ্ট দেখা শোনা যাচ্ছে ঠিক মতো? আচ্ছা, আশা করছি কোনো প্রবলেম হচ্ছে না। তো আমরা আমাদের বন্ধুরা যুক্ত হয়ে যাচ্ছে অলরেডি, আমরা আমাদের ক্লাসটা কন্টিনিউ করতে পারি নাকি? সবাইকে একটু রিকোয়েস্ট করব যে আমরা একটু বন্ধুদের একটু ট্যাগ করে দিব যদি পারি, ঠিক আছে? বা একটু হাইলাইট বা এভরিওয়ান টাইপের কোনো কমেন্ট যদি করা সম্ভব হয় সেটা করে ফেলি, হ্যাঁ, যারা যুক্ত আছি। তা আশা করছি সবকিছু ক্লিয়ার। আমি এখানে দেখতে পাচ্ছি যে সবকিছু ক্লিয়ার আছে। আমাদের তৌহিদ বলছে হ্যাঁ ক্লিয়ার, ধন্যবাদ তৌহিদকে। তো সমাস আমরা পড়বো, দেখেন খুবই ইম্পর্টেন্ট টপিকস, আপনাদের যেখান থেকে প্রশ্ন হবেই। এই সমাস জিনিসটা আসলে কি, সমাস না থাকলে আমাদের কি প্রবলেম হতো এবং সমাস আসার ফলে আমাদের কি এমন উপকার হয়ে গেছে। দেখেন, যদি সমাস না থাকতো তাহলে আমরা বলতাম বিদ্যার জন্য আলয়, বা আমি এরকম করতে পারতাম যে সিংহ চিহ্নিত, সিংহ চিহ্নিত আসন। একসাথে হতো কি, আমার একসাথে হতো সিংহাসন, একসাথে হতো সিংহাসন। ব্যাপারটা বুঝেন। যদি এই যে আমি যেটা বলছি, আমাদের সাথে মেঘবালিকা আছে, আরো অনেকে আছে, ধন্যবাদ। আমি যেটা বলছি আপনাদের, দেখেন আমাদের যদি সমাস যদি নাই থাকতো আমাদের বাংলায়, তাহলে কিন্তু আমরা সিংহাসন শব্দটা পেতাম না। আমরা তখন কি বলতাম, সিংহ চিহ্নিত আসন। তাহলে সমাস হওয়ার ফলে আমাদের উপকারটা কি হয়েছে, বা সমাস প্রক্রিয়াটা আমাদের ব্যাকরণে আসার ফলে আমাদের কি বেনিফিটস হয়েছে, সেটা হচ্ছে যে আমরা এই যে নতুন নতুন শব্দ পাচ্ছি। শুধু এরকমই না, মনে করেন আমরা স্বামী স্ত্রী বলি বা জায়া ও পতি বলি। এই যে দম্পতি শব্দটা আমরা পেয়েছি, দম্পতি বলে কোনো শব্দ থাকতো না বাংলায়। হ্যাঁ, আমরা বলতাম জায়া ও পতি, বা স্বামী স্ত্রী বলতাম, জায়া ও পতি। তাহলে সমাস আমাদের বাংলা ভাষার শব্দ ভান্ডারকে সমৃদ্ধ করেছে, যেভাবে সন্ধি করেছে, ঠিক আছে, যেভাবে উপসর্গ হ্যাঁ করেছে, উপসর্গের মাধ্যমেও নতুন নতুন শব্দ যুক্ত হয়, মানে নতুন নতুন শব্দ তৈরি হয়, সমাসের সাহায্যে নতুন নতুন শব্দ তৈরি হয়, সন্ধির সাহায্যে নতুন নতুন শব্দ তৈরি হয়, প্রকৃতি প্রত্যয়ের সাহায্যে নতুন নতুন শব্দ হয়। ইংলিশে তো আছে সাফিক্স প্রিফিক্সের সাহায্যে নতুন নতুন শব্দ তৈরি করি। সমাসের ফলে তাহলে আমরা কি বলবো, যে সমাস আমাদের নতুন নতুন শব্দ তৈরি করে। হ্যাঁ, বর্ষা, আদাব, নির্মল, ধন্যবাদ নির্মলকে। আচ্ছা, মেঘবালিকাকে ধন্যবাদ। সাহাদ স্যার আমাদের সাথে যুক্ত হয়েছেন, ধন্যবাদ সাহাদ স্যারকে। আচ্ছা, তো আমরা বুঝতে পাচ্ছি যে সমাসটা না থাকলে আমাদের কিছুটা প্রবলেম হতো, যে আমরা নতুন নতুন বেশ কিছু শব্দ আমরা কি পেতাম না। ঠিক আছে, এই শব্দগুলো আমরা কি করতাম না, পেতাম না। এই যে দম্পতি বলে কোনো শব্দ হতো না, এটা যেহেতু সমাসের প্রক্রিয়ায় কি এই শব্দটা তৈরি হয়েছে। তো আপনাদের প্রশ্নে কিন্তু এরকমও আসবে, নিচে কোন শব্দটা কি সমাসের নিয়মে তৈরি, হ্যাঁ, বা কোনটা সমাসবদ্ধ শব্দ। কিছু কিছু শব্দ আছে সমাসের মাধ্যমে পেয়েছি, কিছু কিছু শব্দ আছে সন্ধির মাধ্যমে পেয়েছি, কিছু কিছু শব্দ আছে প্রকৃতি প্রত্যয়ের মাধ্যমে পেয়েছি। তো এই যে শব্দ বাংলাতে এভাবে কিন্তু বৃদ্ধি পাচ্ছে আমাদের, বা সব বাংলা ভাষায় শব্দ ভান্ডার সমৃদ্ধ হচ্ছে আমাদের এভাবে, ঠিক আছে? তো যাই হোক, কোনো প্রবলেম হলে আমাকে বলবেন, যদি অনেক সময় নেটে প্রবলেম প্রবলেম হয় কারো। আশা করছি প্রথম অংশটুকু ক্লিয়ার। তো সমাস শব্দটার অর্থ কি, দেখেন আমরা যে সমাস শব্দটা পেলাম, এই যে সিংহ চিহ্নিত আসন, এই কথাটুকু না বলে আমরা বলছি সিংহাসন। তো এটা কি হলো বলেন, সমাসের সাহায্যে এটা সংক্ষেপ হলো। তাহলে সমাসের একটা অর্থ হচ্ছে সংক্ষেপণ, সমাস শব্দের অর্থ সংক্ষেপণ। আরো সুন্দর একটা সংজ্ঞা আছে, দেখেন এখানে কয়টা শব্দ, তিনটা শব্দ। এই তিনটা শব্দ এক একটা পদ মনে করেন। তো সিংহ চিহ্নিত আসন, তো এই যে একাধিক পদের এক পদীকরণ, একাধিক পদের এক পদীকরণকে সমাস বলে। আপনাকে যদি বলে, এখন তো রিটেন হয়ে যাচ্ছে সবকিছু, তো একাধিক পদের একটা পদে পরিণত হওয়া, সেটাকেই বলে কি, বা একাধিক পদের এক পদীকরণ করাটাকেই সমাস বলে। এই যে দেখেন কয়টা পদ, একটা দুইটা তিনটা, কয়টা শব্দ হয়ে গেল, একটা শব্দ হয়ে গেল। তো এই যে একাধিক পদের এক পদীকরণ, এটাকে বলে কি আমাদের এক পদীকরণ।
এটাকেই বলে কি সমাস। তাহলে সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, সমাস শব্দের অর্থ মিলনও হয়, মিলন হচ্ছে না, মিলে একটা শব্দ হচ্ছে। সমাস শব্দের অর্থ একপদীকরণ, একপদীকরণও হয়। আশা করছি ব্যাপারগুলো ক্লিয়ার হচ্ছে। তো সমাসের ফলে আমরা একটা পদ পাই, সমাসের সাহায্যে আমরা কি হয় একাধিক পদকে মিলে একটা পদে পরিণত করতে পারি, এবং সমাসের সাহায্যে আমরা সংক্ষেপও করতে পারি, এবং সমাসের সাহায্যে কিন্তু মিলনও হচ্ছে। ব্যাপারটা ক্লিয়ার নাকি ভেজাল আছে বলেন? নির্মল, ধন্যবাদ নির্মলকে। আচ্ছা, মারিয়া রহমানকে ধন্যবাদ। হ্যাঁ, ফরহাদ ওয়ালাইকুম আসসালাম, মারিয়া ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বর্ষা, হ্যাঁ আমাদের সাথে বর্ষা আছে, বর্ষা সরকার। আচ্ছা হ্যাঁ, আমরা পড়া শুরু করি আরো। হ্যাঁ, তো সমাস এই জিনিসটা, সমাস জিনিসটা কি, সমাস আপনি গায়ে মাখবেন নাকি তরকারি হিসেবে খাবেন, এই জিনিসটা কি একটু হলেও বোঝা গেছে? একটু বলেন তো, বুঝা গেলে সি লিখে দেন, আর বুঝা না গেলে ইউ লেখেন। হ্যাঁ, যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে সি লেখেন, আর ক্লিয়ার না হলে নো লেখেন। হ্যাঁ, যে আপনার ক্লিয়ার না, এরকম করে আপনি একটু মতামত জানান যারা যারা আছেন এখন আমাদের সাথে যুক্ত। হ্যাঁ, তো আমরা সমাসের, দেখেন সমাসের আরো কিছু ব্যাপার স্যাপার পড়বো, ওই জিনিসটা মুছে ফেলা আমার ঠিক হলো না, তবু আমরা এখানে আবার সুন্দরভাবে পড়ি। হ্যাঁ, সিংহ চিহ্নিত কি আসন, এটা একসাথে আমাদের কি হচ্ছে বলেন? এটা একসাথে হচ্ছে সিংহাসন, সিংহাসন, সিংহাসন। তবে আমাদের পরীক্ষাতে আসবে ভিন্ন ভাবে। সিংহাসনটা আপনাকে দেওয়া থাকবে, আপনাকে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করতে হবে। এমসিকিউ হয়তো ভাবে আসে না, রিটেন এভাবে আসবে। তো আপনাকে আবার বলবে সিংহাসন শব্দটা কোন সমাস, এরকম বলবে, বা সিংহাসন শব্দটার ব্যাস বাক্য করতে বলবে। ঠিক আছে, তো আমাদের ব্যাস বাক্যটা দেওয়া থাকবে না, আমাদের এটা এটা দেওয়া থাকবে। ঠিক আছে, শোনেন, এখন ব্যাস বাক্য এই সেগুলো আপনারা হয়তো বুঝছেন না। শোনেন, এই যে যে বড় অংশটুকু, যে অংশটুকু মিলে, যে অংশটুকু এক পদ হলো, যে বড় এলাবোরেট যে অংশটা ছিল, যেটা বড় অংশ ছিল, সেটাকে আমরা বলবো ব্যাস বাক্য। কি ব্যাস বাক্য আমরা বলবো, বা এর আরেকটা নাম হচ্ছে বিগ্রহ বাক্য। কি বাক্য? বিগ্রহ বাক্য। তো ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য কোনটা? অনেকগুলো পদ মিলে, হ্যাঁ, যে যে অনেকগুলো পদ মিলে এক পদ হয়, যারা মিলে এক পদ হয় তারাই হচ্ছে কি ব্যাস বাক্য, তারাই হচ্ছে ব্যাস বাক্য। একপদীকরণ তো করলাম, একপদীকরণ করার আগের যে অবস্থা, সে অবস্থায় যে একাধিক পদ থাকে, একাধিক পদকে একত্রে কি বলে? ব্যাস বাক্য। তাহলে এটা কি একটা ব্যাস বাক্য? এটা কি একটা ব্যাস বাক্য? এটা কি একটা ব্যাস বাক্য? নো, এরা সবাই মিলে ব্যাস বাক্য, এরা সবাই মিলে সম্পূর্ণ অংশটুকু ব্যাস বাক্য। ঠিক আছে, আর আমরা যেটা পেলাম সেটা হচ্ছে সমস্ত পদ, সেটা হচ্ছে কি আমাদের সমস্ত পদ। ব্যাস বাক্যটা যে এক পদে পরিণত হলো, এটা হচ্ছে সমস্ত পদ। আমাদের বালিকা বলছে, মেঘ বালিকা বলছে ক্লিয়ার, আমাদের বর্ষা বলছে ক্লিয়ার, পরশ পাথর সেঙ্গুয়াত মারা কাছে আমাদের সাথে, ফরহাদ বলছে, মারিয়া রহমান বলছে ক্লিয়ার। তো ব্যাপারটা বোঝা গেছে, পুরোটুকু ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য, আর এই অংশটুকু হচ্ছে সমস্ত পদ। তো সবাই আমাদের 100% বন্ধু বলছে ক্লিয়ার, খুবই ভালো এটা। হ্যাঁ, তো এটা হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য হলো, আর এই অংশটুকু হচ্ছে সমস্ত পদ। এটার আরো নাম আছে, সমাসবদ্ধ, সমাসবদ্ধ কি বলেন? সমাসবদ্ধ পদ এরকমও বলে, হ্যাঁ এটাকে, বা সমস্ত পদ বলে, সমাস নিষ্পন্ন পদ বলে, বিভিন্ন কিছু বলে। এই সমস্ত পদের প্রথম অংশটুকুকে বলবো পূর্বপদ, প্রথম অংশটুকুকে বলবো পূর্বপদ। এই যে সিংহ হচ্ছে পূর্বপদ, আর সিংহাসন এই যে আকার আছে, আকার সহ বাকি অংশটুকু, এই অংশটুকু হচ্ছে পরপদ, এই অংশটুকু হচ্ছে পরপদ। তো সমস্ত পদের প্রথম অংশটুকু পূর্বপদ, পরের অংশটুকু পরপদ। ব্যাপারটা ক্লিয়ার কিনা? প্রথম অংশটুকু পূর্বপদ, পরের অংশটুকু পরপদ, এই জিনিসটা একটু বোঝা লাগবে আমাদের। প্রথম অংশটুকু পূর্বপদ, পরের অংশটুকু পরপদ। এখানে আমাদের আর একটা জিনিস বোঝা লাগবে, দেখেন এই যে আমরা সেটা ব্যাস বাক্যেও পূর্বপদ পরপদ চিহ্নিত করতে পারবো। এই সিংহ হচ্ছে আমাদের কি? পূর্বপদ, সিংহ হচ্ছে পূর্বপদ। আর এই যে আসন হচ্ছে আমাদের কি পদ বলেন? পরপদ। আসন হচ্ছে আমাদের পরপদ। ওকে, সিংহটা হচ্ছে, আচ্ছা অত উপরে লেখলে কি দেখা যাবে আদৌ? আচ্ছা, আসনটা হচ্ছে পরপদ, একটু এই যে ঝামেলা হচ্ছে, আমি একটু উপরে নিয়ে যাই না, এই তো এবার ডান। আচ্ছা, আসন হচ্ছে আমাদের কি? পরপদ। আচ্ছা, এই যে তো পূর্বপদ এবং পরপদ, এই ব্যাপারটা আশা করছি আমাদের কিছুটা হলেও কি ক্লিয়ার হয়েছে। পূর্বপদ এবং পরপদ, হ্যাঁ, পাশাপাশি ব্যাস বাক্য, এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়েছে। তো দেখেন আমাদের এখানে এই অংশগুলো যদি আপনার কাছে ক্লিয়ার হয়ে থাকে, পূর্বপদ পরপদ, এখান থেকেও আমরা আইডেন্টিফাই করতে পারি পূর্বপদ পরপদ এবং সমস্ত পদ। এখানে আর একটা জিনিস আছে, এই জিনিসটা আমি একটু মিস করেছি। সেই জিনিসটা হচ্ছে, দেখেন এই পুরোটুকুকে তো বললাম ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য, কিন্তু ব্যাস বাক্যের প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি, সিংহ, চিহ্নিত, আসন, প্রত্যেকটা শব্দ হচ্ছে এক একটা সমস্যমান পদ।
তাহলে এরা তিনজন হচ্ছে এক একটা, আমি এই পাশে দাগ নিয়ে আসি, এরা তিনজনই প্রত্যেকে এক একটা সমস্যমান পদ, আলাদা আলাদা ভাবে সমস্যমান পদ। তাহলে এখানে সমস্যমান পদ কয়টা ছিল? সিংহ, চিহ্নিত, আসন, তিনটা হচ্ছে সমস্যমান পদ। কিন্তু এই সমস্যমান পদগুলো সবাই একসাথে হচ্ছে ব্যাস বাক্য। আশা করছি ব্যাপারটা বোঝা গেছে। আমি জানি না আপনারা কতটুকু বুঝেছেন, তবে আমি আপনাদের এখন কুইজ ধরবো। ওকে, দেখি কুইজে কে কে পারে। আমি এরকম বললাম, দেখেন আমি বললাম মনে করেন এরকম বললাম, চায়ের বাগান। হ্যাঁ, চায়ের বাগান, একসাথে এই শব্দটা হলো চা বাগান, একসাথে শব্দটা কি হলো? চা বাগান। তাহলে এটা আমি এক দিলাম, এককে কি বলবেন আপনারা? এই যে হ্যাঁ, এই যে চাকে কি বলবেন আপনারা? চা। চাকে আমরা দিলাম দুই, চা হচ্ছে দুই। বাগানকে কি বলবেন আপনারা? বাগানকে দিলাম তিন। আপনি এরকম লেখেন, এক হচ্ছে পূর্বপদ, হ্যাঁ, বা এক হচ্ছে পরপদ, এক হচ্ছে ব্যাস বাক্য, এক হচ্ছে সমস্ত পদ। এভাবে করে আপনাকে সব পারা লাগবে না, এক একজন এক একটা উত্তর দেন তাহলেই হবে। এখানে আপনাকে চায়ের বাগান একসাথে কি? চায়ের বাগান একসাথে এটাকে আমরা কি বলবো? এটা চার দিলাম, চায়ের বাগান একসাথে চায়ের বাগানটা কি? আর আরেকটা বললাম চা, চায়ের এবং বাগান। হুম, এরা একসাথে কি? 5 নাম্বার। দেখি কে কয়টা উত্তর দিতে পেরেছে। এক হচ্ছে সমস্ত পদ, আমাদের সেঙ্গুয়াত মারাক সবার আগে উত্তর দিয়েছে, সেঙ্গুয়াত মারাককে ধন্যবাদ। দেখেন, চায়ের বাগান এইটুকু মিলে কি হলো? চা বাগান। তো যেটা মিলে একটা পদ হয়ে যায়, এক পদীকরণ যে অংশটুকু হয় সেটাকে বলবো সমস্ত পদ। তাহলে এক হচ্ছে আমাদের কি? সেঙ্গুয়াত মারাককে ধন্যবাদ, এক হচ্ছে আমাদের সমস্ত কি পদ। এক আমাদের কি ছিল? সমস্ত পদ ছিল। খুবই ভালো। এবার দেখি আমাদের আর কোন বন্ধু কমেন্ট করেছে। আমাদের সেঙ্গুয়াত মারা কি কমেন্ট করছে? 2 হচ্ছে পূর্বপদ, 3 হচ্ছে পরপদ। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের পূর্বপদ এবং এটা হচ্ছে আমাদের পরপদ। আমরা আইডেন্টিফাই করতে পারছি কিনা, কারণ আমরা একটু পরে দেখবো যে কোন সমাসে কোন পদ প্রধান, কোনটাতে পূর্বপদ প্রধান, কোনটাতে পরপদ প্রধান, তখন আমাদের আবার সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, সেঙ্গুয়াত মারাকে ধন্যবাদ। হ্যাঁ, বর্ষাকে ধন্যবাদ, বর্ষা খুবই ভালো। হ্যাঁ, বর্ষা 4 বলছে ব্যাস বাক্য, 4 ব্যাস বাক্য, এই যে পুরো অংশটুকু কি? ব্যাস বাক্য। ধন্যবাদ বর্ষা, ব্যাস বাক্য। হ্যাঁ, ব্যাস বাক্য। ঠিক আছে কিনা? এবার আমাদের আর কোন বন্ধু বলছে দেখি। হ্যাঁ ঠিক আছে, বিগ্রহ বাক্য বা ব্যাস বাক্য। হ্যাঁ, সেঙ্গুয়াত মারাক ঠিক আছে। আচ্ছা, পরশ পাথর আমাদের উত্তর করছে, ধন্যবাদ পরশ পাথরকে। হ্যাঁ, আর এগুলো এই যে 5 হচ্ছে কি? এটা আর এটা, এই দুইটা আলাদা আলাদা ভাবে প্রত্যেকেই সমস্যমান পদ। হ্যাঁ, 5 নাম্বার হচ্ছে সমস্যমান পদ। তো আশা করছি আপনাদের এই ব্যাপারগুলো কোনো প্রবলেম হবে না। সমস্যমান পদ, তো এই ব্যাপারগুলো ক্লিয়ার। আমরা এই ব্যাপারগুলো এখন আমরা স্কিপ করি, এটা যেহেতু আমরা বুঝে ফেলেছি যে পূর্বপদকে, পরপদকে, সমস্ত পদকে, সমস্যমান পদকে, এই ব্যাপারগুলো শিখে ফেলেছি আমরা। তো সমাজ দেখেন, আমিও মানুষ, সেঙ্গুয়াত মারাকও মানুষ, এই বর্ষাও মানুষ, এই পরশ পাথরও মানুষ, মেঘবালিকাও মানুষ, সবাই মানুষ। তবু আমাদের মানুষদের কি আছে? আমাদের সাবিয়া ইয়াসমিন উত্তর করছে, ধন্যবাদ। আমাদের সাথে মেঘবালিকা আছে, পরশ পাথর আছে। হ্যাঁ, তারাও উত্তর করছে, খুবই ভালো। হ্যাঁ, তো আমরা দেখি, আমরা দেখেন আমরা সবাই মানুষ, তবু মানুষেরও বিভিন্ন টাইপ আছে না, প্রকার আছে না, বিভিন্ন ভাবে মানুষের প্রকার ভেদ আছে কিনা। ঠিক আছে, তো সমাসেরও এরকম কিছু প্রকার ভেদ আছে। দেখেন, প্রথমে আমরা মনে রাখবো যে সমাস হচ্ছে 6টা প্রকার আছে আমাদের। একটা হচ্ছে দ্বন্দ্ব, একটা হচ্ছে কি বলেন? দ্বন্দ্ব, বানানটা ভুল করবেন না একটু। এখানে আর একটা আছে কি? আমাদের দ্বিগু আছে। হ্যাঁ, দ্বন্দ্ব, দ্বিগু। আমাদের আছে তৎপুরুষ, দ্বন্দ্ব, দ্বিগু, তৎপুরুষ। আমাদের 4 নম্বরে আছে দ্বন্দ্ব, দ্বিগু, তৎপুরুষ। আমাদের আছে কর্মধারয় সমাস, কর্মধারয় সমাস, কর্মধারয় সমাস। 5-এ আছে দ্বন্দ্ব, দ্বিগু, তৎপুরুষ, কর্মধারয়। আমাদের আছে অব্যয়ীভাব, আমাদের আছে বহুব্রীহি, অব্যয়ীভাব, এবং আমাদের আছে কি বলেন? বহুব্রীহি সমাস। এই যে 6টা প্রকারের সমাস। তাছাড়াও আমাদের অপ্রধান কিছু সমাস পাবো, উপপদ তৎপুরুষ সমাস পাবো, তৎপুরুষের আন্ডারে যদিও। তো তো আমরা আবার পাবো প্রাদি সমাস পাবো, নিত্য সমাস পাবো। এই সমাসগুলো আমরা পাবো অপ্রধান সমাস হিসেবে, সেগুলো আমরা পরে দেখবো। ঠিক আছে, আর এগুলো প্রধান সমাস। প্রধান সমাসগুলো আপাতত আমরা আলোচনা করব। তবে এই যে 6টা সমাস লিখে দিয়েছি। হ্যাঁ, বালিকাকে ধন্যবাদ। আমরা একটু ফাস্ট উত্তর করার চেষ্টা করব, যারা যারা উত্তর করছে একটু ফাস্ট উত্তর করার চেষ্টা করব, তাহলে ভালো হবে। ঠিক আছে, তো হ্যাঁ, বর্ষা তার বাকি বন্ধুদের মেনশন করছে। হ্যাঁ, আমাদের বাকি বন্ধুদেরও বলবো যে যার যার বন্ধুদের আমরা একটু মেনশন করে ফেলি। সমাজ খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, এই টপিকসটা আমরা সেভাবে গুরুত্ব নিয়েই আমাদের কি করা উচিত? আগানো উচিত, তাই না? তো দ্বন্দ্ব সমাস, দেখেন আমরা কোন সমাসে কোন পদ প্রধান, এটা নিয়ে একটু আমাদের প্রশ্ন আসে, এটা আমরা পড়বো। দেখেন, দ্বন্দ্ব সমাসে উভয় পদই প্রধান। দ্বন্দ্ব সমাসে কি প্রধান বলেন?
উভয় পদই প্রধান। আমি দ্বন্দ্ব সমাস ডিটেলস আমরা শিখবো, কিন্তু আপাতত আমি দেখি এই এই শব্দটা একটা দ্বন্দ্ব সমাস। হ্যাঁ, বাবা মা, বাবা মায়ের মধ্যে কে প্রধান, বাবা নাকি মা? এই প্রধান মানে সমাজের মর্যাদার অনুযায়ী প্রাধান্য পাচ্ছে এরকম না। মানে বাবা মা শব্দটা দ্বারা অ্যাকচুয়ালি কাকে বুঝায়, বাবাকে নাকি মাকে? দুজনকেই বুঝায়। যখন দুজনকেই বুঝাবে মানে এখানে পূর্বপদ পরপদ দুইটাই বুঝাচ্ছে। তো দ্বন্দ্ব সমাসে তাহলে কে প্রধান বলেন? উভয় পদই প্রধান। আপনি বললেন শুক্রবার স্কুল কলেজ বন্ধ, তো স্কুল কলেজ দিয়ে আপনি স্কুলকে বুঝাচ্ছেন নাকি কলেজকে বুঝাচ্ছেন বলেন? স্কুল কলেজ দিয়ে আপনি স্কুলকেও বুঝাচ্ছেন না, মানে শুধু স্কুলকেও বুঝাচ্ছেন না, শুধু কলেজকেও বুঝাচ্ছেন না, দুইটাকেই বুঝাচ্ছেন। ঠিক আছে? তো আপনি বললেন ভালো মন্দ নিয়েই মানুষের জীবন, ভালো মন্দ নিয়েই মানুষের জীবন। ভালো মন্দ নিয়ে আপনি কি শুধু ভালোগুলোকে বোঝাচ্ছেন নাকি মন্দগুলোকে বোঝাচ্ছেন? দুইটাই বুঝাচ্ছেন। আপনি বললেন আমি পড়ালেখা করি, মানে আপনি শুধু পড়েন, লেখেন না। তো এই যে পড়ালেখা দুইটাই বুঝাচ্ছে। হ্যাঁ, তো এই যে 6টা সমাসের মধ্যে শুধু একমাত্র এক বান্দা আছে, সেই বান্দা হচ্ছে দ্বন্দ্ব, যার উভয় পদ প্রধান। যার কি পদ প্রধান? তাহলে কোন সমাসের উভয় পদ প্রধান আপনি নিজেই দেখেন ভাই। পড়ালেখা দিয়ে পড়াকেও বোঝাচ্ছে, লেখাকেও বোঝাচ্ছে। ভালো মন্দ নিয়েই মানুষের জীবন। আমি নাচ গান পছন্দ করি না, মানে কি সে নাচ পছন্দ করে নাকি না গান পছন্দ করে না? দুইটাই পছন্দ করে না। নাচ গান বলতে আপনাকে নাচকেও বোঝাচ্ছে, গানকেও বোঝাচ্ছে। তো দুই দুই পদেরই যখন প্রাধান্য পাবে সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। তো দ্বন্দ্ব সমাসে কে প্রধান? উভয় পদ। হ্যাঁ, উভয় পদ প্রধান। অত কথা লিখলাম না, এখানে উভয় পদ প্রধান, মানে পূর্বপদ পরপদ। পূর্বপদ পরপদ ব্যাপারটা কনসেপ্ট আপনাদের আগেই দিয়েছি। ব্যাস বাক্যের প্রথম অংশটুকু পূর্বপদ, পরের অংশটুকু পরপদ। আচ্ছা, যাই হোক। তো দ্বিগু সমাসে আমরা দেখবো, তার আগে দেখেন দ্বন্দ্ব সমাসের অপোজিট আমরা দেখি, দ্বন্দ্ব সমাসের বিপরীতকে। দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রধান। আরেকটা সমাস আছে যে সমাসে কোনো পদই প্রধান না, সেটা হচ্ছে বহুব্রীহি সমাস। দেখেন আমি মনে করেন বললাম বিনা পানি শব্দটা বললাম, বিনা পানি। বিনা মানে জানেন ভাই, বিনা মানে বাদ্যযন্ত্র, আর পানি মানে, বিনা মানে বাদ্যযন্ত্র আর পানি মানে হাত। কিন্তু বিনা পানি দ্বারা বিনা বাদ্যযন্ত্র, যে দেবী সরস্বতীর হাতে যেই বাদ্যযন্ত্রটা থাকে সেটা হচ্ছে বিনা, আর পানি, এই পানি মানে হচ্ছে হাত। তো আমি দেবী সরস্বতীকে কি বলতে পারবো ইনি একজন বাদ্যযন্ত্র? মানুষ ধরে মারবে না? মারবে। আমি কি তাকে বলতে পারবো যে ইনি একজন হাত? তাহলে আমি দেবী সরস্বতীকে কি হাত বলে সম্বোধন করতে পারবো, বা হাত বলে তাকে কি ইন্ট্রোডিউস করতে পারবো, বা তাকে বলতে পারবো হাত বা বাদ্যযন্ত্র? তো তিনি হাতও না, তিনি বাদ্যযন্ত্র না, তিনি হচ্ছেন কি সরস্বতী দেবী, তাই না? তাহলে এখানে পূর্বপদ পরপদ কোনোটাই প্রধান না, একজন দেবী প্রধান পাচ্ছে, দেবীর প্রাধান্য পাচ্ছে। তাহলে এখানে কি পূর্বপদ পরপদ কোনো পদই প্রধান না, এখানে আমরা বলবো অন্য পদ প্রধান। কি? অন্য পদ প্রধান। এখানে পূর্বপদ পরপদ কেউই প্রধান না, এখানে অন্য পদ প্রধান। আচ্ছা, অন্য পদ প্রধান, অন্য পদটা কি দেখা যাচ্ছে সম্পূর্ণ? হ্যাঁ, দেখা যাচ্ছে, সমস্যা হচ্ছে না। অন্য পদ প্রধান। হ্যাঁ, তো দ্বন্দ্ব সমাস আমরা শিখলাম। বহুব্রীহি সমাসে আরো একটা দুইটা উদাহরণ আমরা দেখতে পারি। মনে করেন আমি বললাম কি যাতনা বিষে, বুঝিবে সে কিসে, কভু আসি বিষে, দংশেনি যারে, চিরসুখী জন ভ্রমে কি কখন, ব্যথিত বেদন বুঝিতে কি পারে। হ্যাঁ, কি ব্যথা, যে ব্যথা পেয়েছে, যে ছ্যাঁকা খেয়েছে, তার ব্যথা কি যে কোনোদিন প্রেম করেনি সে কি বুঝবে? সেভাবে কবি বলছে চিরসুখী জন ভ্রমে কি কখন, ব্যথিত বেদন বুঝিতে কি পারে, কি যাতনা বিষে, বুঝিবে সে কিসে, কভু আসি বিষে, দংশিনী যারে। তো যাকে কোনোদিন সাপে কামড়ায়নি, রাসেল ভাইপার কামড়ায়নি, সে কি করে বুঝবে রাসেল ভাইপারের জ্বালা? তো আশি বিষ, দেখেন আশি, আশি মানে হচ্ছে দাঁত, এই আশি মানে দাঁত, আর বিষ মানে পয়জন যেটা বলেন। হ্যাঁ, তো আপনি একটা সাপ দেখে যদি বলেন দাঁত দাঁত, যদি বলেন বিষ বিষ, তাহলে ও কি দাঁত নাকি ও কি বিষ? কোনোটাই না, ও একটা সাপ। তাহলে আশি বিষ দিয়ে দাঁতকেও বোঝাচ্ছে না, বিষকেও বোঝাচ্ছে না, যার দাঁতে বিষ, কার? সাপের। তো আশি বিষ বলতে রাসেলস ভাইপারকে বোঝাচ্ছে না, না শুধু রাসেলস ভাইপার না, অন্য সাপকে বোঝাচ্ছে। তো আমি এমনি বলছি আর কি। তো দেখেন এখানে পূর্বপদ পরপদ কোনোটাই প্রধান না। বলেন একটু কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, তাকে বিনা পানি বলা হয়েছে বর্ষা। হ্যাঁ, তার হাতেই থাকে তাই। হ্যাঁ, যেমন দশানন বলা হয় রাবণকে, রাবণকে দশানন বলা হয়। আমি কি রাবণকে বলতে পারবো আপনি একটা দশ? রাগ করবে না রাবণ? আমি কি বলতে পারবো যে আপনি একটা আনন? আনন মানে মুখ বা বদন। তো দশানন দ্বারা দশকেও বোঝাচ্ছে না, আনন মানে মুখ বা বদনকেও বোঝাচ্ছে না, বোঝাচ্ছে রাক্ষস রাজা রাবণকে। তাহলে পূর্বপদ পরপদ কোনোটাই প্রধান হচ্ছে না, অন্য পদ প্রধান হচ্ছে। দশানন দ্বারা দশকেও বোঝাচ্ছে না, আননকেও বোঝাচ্ছে না। সেভাবে দশ ভুজা, দশ ভুজা দিয়ে দশকেও বোঝাচ্ছে না,
ভুজ মানে বাহুকে বোঝাচ্ছে না, দেবী কি দুর্গাকে বোঝাচ্ছে, দুর্গার 10 হাত, তাই না? তো এই জন্য এই হচ্ছে অবস্থা। ব্যাপারটা আশা করছি বুঝেছি। এবার আমরা এই দুটা শিখেছি, এবার আমরা দ্বিগু সমাস করি। দ্বিগু সমাসে আমি বললাম চৌরাস্তা, এটা ব্যাস বাক্যটা হবে 4 রাস্তার সমাহার। আমরা ব্যাস বাক্যে যাচ্ছি না। আপনি মনে করেন আপনার ফোনে আপনার বন্ধুকে বললেন, বন্ধু তুই চৌয়ে চলে আয়, চৌ। বন্ধু তুই 4-এ চলে আয়, 4। তখন বন্ধু তো ভাববে 4 জন নিয়ে ডাকছেন, হয়তো গ্যাঞ্জাম বাঁধছে, 4 জন মিলে হয়তো মিটমাট করতে ডাকছেন। বা আপনার এরকমও হতে পারে যে 4টার সময় ডাকছে হয়তো বন্ধু, এরকম হতে পারে না? তো চৌরাস্তা দিয়ে 4কেও বোঝাচ্ছে না, না সরি, চৌকেও চৌরাস্তা দিয়ে 4 কোনো জিনিসকে বোঝাচ্ছে না, চৌরাস্তা দিয়ে একটা রাস্তাকে বোঝাচ্ছে। আপনি যদি আপনার বন্ধুকে এভাবে বলতেন যে বন্ধু তুই রাস্তায় চলে আয়, তাহলে তো বুঝবে যে একটা রাস্তায় ডাকছে। হ্যাঁ, কোন রাস্তা? তখন ওই চৌরাস্তা। ঠিক আছে, রাস্তা বললে কিন্তু একটা সেন্স আছে, কিন্তু তুই 4-এ চলে আয়, তুই চৌয়ে চলে আয় হলো। তো 4টা যত প্রায়োরিটি পাচ্ছে, রাস্তাটা তত বেশি প্রায়োরিটি পাচ্ছে। আমি আরেকটু বলি দেখেন, আমি আরেকটু বলি। তো এটা হচ্ছে মনে করেন আমি ত্রিফলা বললাম, ত্রিফলা, আমলকি, হরিতকি, বহেরা, এই 3টা ফলকে ত্রিফলা বলে। আপনি মনে করেন আমলকি, হরিতকি, বহেরা এই 3টা কারো সামনে নিয়েছেন, বলবেন এগুলো কি? সে কি বলবে এগুলো 3? নাকি সে বলবে এগুলো ফল? তাহলে ত্রিফলা দিয়ে আমলকি, হরিতকি, বহেরা, এই ত্রিফলা দিয়ে কিন্তু 3কে যতটুকু না সিগনিফাই করছে, তার চেয়ে ওগুলো একটা ফল, পরপরটা প্রধান। ব্যাপারটা বোঝা গেছে না? আরো দেখাই, মনে করেন সপ্তর্ষি বললেন, সপ্তর্ষি, 7জন ঋষি। হ্যাঁ, আপনি একজনকে ডেকে বললেন আপনি 7, বলবে তোর বাপ 7, তুই 7, তোর দাদা 7, তোর পদদাদা 7, তোর চৈদ্দাদা 7। তো উনি 7 বললে উনি অভিশাপ দিয়ে দিবেন না সেই ঋষি? তো উনি 7 না, বা উনারা 7 না, উনারাকে আমি বলবো 7, এই 7। উনারা 7, ঠিক আছে, 7 জন, কিন্তু উনারা ঋষি। দেখেন ঋষিটা বেশি সিগনিফাই করে তাদেরকে, যে তারা হচ্ছে সপ্তর্ষি। হ্যাঁ, মানে এই তো বুঝতে পারছেন না ব্যাপারটা? এই তো এরকম অষ্ট ধাতু, 8টা ধাতু মিলে বিভিন্ন পরিমাণে যুক্ত হয়ে কি হয়? অষ্ট ধাতু হয়। ঠিক আছে, তা আমি কি বলবো যে এটা 8? ওটা 8 না, ওগুলো তো ধাতু মূলত, তাই না? তো ব্যাপারটা বুঝতে পারছেন, এখানে পরপদ প্রধান। এখানে কে প্রধান বলেন? পরপদ প্রধান, মানে পরেরটা বেশি সিগনিফাই হয় এখানে। ঠিক আছে, বেশি সেটার প্রায়োরিটি থাকে। আমি এবার তৎপুরুষ সমাসে দেখাই, আমি আপনাকে কয়েকটা দেখাই। একটু আগে আমি দেখাইছি চা বাগান, আবার এরকম দেখেন রাজপুত্র। পূর্ব পদে কি রাজ, পরপদে কি পুত্র, একটা রাজপুত্র, ওকে কে আমি বলতে পারবো এ রাজ? তাকে কি রাজ বলতে পারবো? সে রাজ না, কিন্তু সে রাজপুত্র কি কোনো রাজা ভাই? রাজপুত্র কি রাজা? রাজপুত্রকে যদি আমি বলি ও রাজা, হলো? ও রাজা না, ওর বাপ রাজা। তো রাজপুত্র মূলত সে পুত্র, মূলত সে কি? পুত্র। রাজপুত্র মূলত সে কি? পুত্র। এই পরপদটা প্রধান, রাজপুত্র দিয়ে। তারপর মনে করেন আপনি এরকম বলবেন পুষ্প সৌরভ, পুষ্প সৌরভ। পুষ্প সৌরভ দিয়ে আপনি কি বুঝছেন ভাই বলেন? পুষ্প সৌরভ দিয়ে আপনি কি বুঝছেন? হ্যাঁ, ছাগ দুগ্ধ, ছাগ দুগ্ধ, ছাগ দুগ্ধ বুঝেন? হ্যাঁ, ছাগ দুগ্ধ। আরো দেখায় বিয়ে পাগলা, বিয়ে পাগলা, সবগুলো ষষ্ঠী হয়ে যাচ্ছে, দুঃখিত। বিয়ে পাগলা, আচ্ছা যাই হোক, তো তবু তৎপুরুষ তো বিয়ে পাগলা, বিয়ে পাগলা। বিয়ে পাগলা দ্বারা বিয়েকে বোঝাচ্ছে নাকি পাগলাকে বোঝাচ্ছে? পাগলাকেই কিন্তু বোঝাচ্ছে, যে পাগলা বিয়ে করতে চাই, শুধু মেয়ে দেখলে হুঁশ থাকে না। তা আপনি একটা বিয়ে পাগলা এরকম ছেলে আছে, ওকে যদি আপনি বলেন এ বিয়ে কেমন আছো, ওর নাম কি বিয়ে, ওকে বিয়ে দিয়ে কি করতে পারবেন না, আপনি রিপ্রেজেন্ট করতে পারবেন না, কিন্তু ও একটা পাগলা, পরপরটা প্রধান। সেম ভাবে ছাগ দুগ্ধ, ছাগ দুগ্ধ, ছাগ দুগ্ধ কি কোনো ছাগ? ওটা তো ছাগ না, ওটা দুগ্ধ, পরপদ প্রধান। সেভাবে পুষ্প সৌরভ, পুষ্প সৌরভ সেন্ট, যেটা বডি স্প্রে টাইপের মনে করেন, তো সেটা কি কোনো পুষ্প? সেটা পুষ্প না, সেটা একটা সেন্ট, সৌরভ। ব্যাপারটা বুঝছেন? এই যে এরকম আমি আপনাকে আরো বলি, দেখেন বিলাত ফেরত, বিলাত ফেরত, বিলাত ফেরত, বিলাত ফেরত। হ্যাঁ, তো সেই লোকটা কি বিলাত বা সেই লোকটা কি বিদেশ? আমি বললাম ও ভাই আপনি তো বিলাত ভাই। সে বিলাত না, সে হচ্ছে ফেরত, সে হচ্ছে ফেরত, পরপরটা প্রধান। সেম ভাবে সে বিয়ে না, কোনো মানুষ কি বিয়ে হতে পারে? কোনো মানুষ পাগলা হতে পারে, পরপরটা প্রধান। কথা কি বোঝা যাচ্ছে? নজরুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম, বরিশাল থেকে নজরুল ইসলাম যুক্ত হয়েছে। হ্যাঁ আমি ভালো আছি নজরুল, 80-20 বহুব্রী। হ্যাঁ, আচ্ছা, একক ব্যাচের কথা তো আমি পার্সোনালি বলতে পারি না, আমার একক ব্যাচ আছে, আপনি ইনবক্স করলে আমি ডিটেলস বলবো, ঠিক আছে? যাই হোক, হুমায়রা, ঠিক আছে হুমায়রা, ধন্যবাদ হুমায়রাকে।
আমাদের সাথে যুক্ত। সপ্তর্ষি বুঝিনি কেন হুমায়রা। সপ্তর্ষি দ্বারা সাতকে যতটা সিগনিফাই করে ততটা ঋষিকে, আমরা দ্বিগু সমাস পড়বো তখন আরো ডিটেলস বুঝাবো এটা। সপ্তর্ষি দ্বারা, হ্যাঁ 7 জন ঋষি ঠিক আছে, কিন্তু ওটা সপ্তর্ষি, ওই 7 জন ঋষিকে কি আমি বলে ডাকতে পারবো আপনি সাত, আপনি সাত, আপনি সাত? ওরা তো সাত না, ওরা ঋষি, মানে সাত বেশি প্রায়োরিটি পায়। আপনি ত্রিফলা বুঝলে এটাও বুঝতে পারবেন, ত্রিফলাকে যেমন আমরা 3 বলে ডাকতে পারবো না, আমার জন্য বাজার থেকে 3 নিয়ে এসো, তো বোঝা যায় না। কিন্তু আমার জন্য বাজার থেকে ফল নিয়ে এসো, তাহলে বুঝতে পারছে যে হ্যাঁ ফল আনতে বলছে। কোন ফল? না তো জামলকি, হরিতকি, বহেরা, এগুলো তো। ত্রিফলা দিয়ে ফলটা যেমন বেশি সিগনিফাই হয়, চৌরাস্তা দিয়ে রাস্তাটা যেমন সিগনিফাই হয়, সেভাবে সংখ্যাগুলো ততটা সিগনিফাই হয় না। সিমিলারলি এই যে সিমিলারলি সপ্তর্ষি দিয়ে সপ্ত কথাটা যতটা প্রায়োরিটি পায়, যতটা প্রাধান্য পায়, সমাজে তো প্রাধান্যর ব্যাপারটা আছে, তো এই ঋষি দিয়ে ততটা সপ্তর্ষি দিয়ে কি ঋষিটারই বেশি প্রায়োরিটি পাওয়া যায়। হ্যাঁ ঠিক আছে, এরকম। সপ্তঋষি সমাহার দ্বিগু, হ্যাঁ মেঘবালিকা, আমরা ব্যাস বাক্য শিখবো পরে, এখন শিখবো না। হ্যাঁ, তো এইগুলো আমরা শিখলাম। আমরা কি তৎপুরুষেও দেখলাম পরপদ প্রধান। আমি অনেকগুলো উদাহরণ দিয়েছি, এতগুলো উদাহরণ দেওয়াও ঠিক হলো কিনা। হ্যাঁ, এটা পরপদ প্রধান, এখানেও পরপদ প্রধান। কর্মধারায় সমাজটা দেখেন, কর্মধারায় একটা ঘর জামাই। ঘর জামাই কেন কর্মধারায় রে ভাই, সেটা তো আমরা পরে শিখবো, সেটা তো আমরা এখন শিখবো না। আমরা কর্মধারায় সমাজ ডিটেলস পড়বো, তখন শিখবো যে কেন ঘর জামাই তৎপুরুষ বলছি, কর্মধারায় বলছি। ঘর জামাই কর্মধারায় কেন কর্মধারায় বলছি সেটা আমরা পরে শিখবো। দেখেন, ঘর জামাই, ঘর জামাই কি কোনো ঘর? একটা ঘর জামাই, ওকে দেখে আমি বলবো ও ভাই আপনি একজন ঘর ভাই, বলবে তোর বাপ ঘর, তুই ঘর, তাই বলবে না? রাগ করবে না? রাগ করবে। তো সে ঘর না, কিন্তু সে তো জামাই। তাহলে ঘর জামাই দিয়ে ঘরকে বোঝাচ্ছে নাকি জামাইকে বোঝাচ্ছে? একইভাবে হাত পাখা, হাত পাখা, মনে করেন হাত পাখা। হাত পাখা কিন্তু গরমের সময় কারেন্ট চলে গেছে, আপনি বললেন আমাকে হাত পাখাটা দাও, তখন হাত পাখা দিবে, বা আমাকে পাখাটা দাও তাহলে দিবে। কিন্তু আপনি যদি বলেন আমাকে হাতটা দাও, তো সেটা রোমান্টিক হয়ে যাবে, বলবে তুমি হাতটা শুধু ধরো, আমি হব না আর কারো, তাই বলবে না? তো হাত পাখা দিয়ে কি হাত বুঝায়? আমি বললাম হাতটা দাও, হলো, ও তো নিজের হাত দিয়ে দিবে, নেও, এত করে যখন বলছো নেও হাত, তাই না? তো হাত পাখা দ্বারা হাতের যত সিগনিফাই করে, পাখাকে আরো বেশি সিগনিফাই করে, তাই না? হাত পাখা মূলত একটা বেসিকলি একটা পাখা, কিন্তু হাত দিয়ে চালায়, তাই হাত পাখা। সে ঘর জামাই তো কোনো ঘর না, সে কি কোনো ঘর? সে তো একটা ব্যক্তি, সে একটা জামাই। পরপদটা প্রধান, একদম সিম্পল, এগুলো ঝামেলা করার কিচ্ছু নাই এগুলোতে। হ্যাঁ, পরপদ প্রধান, পরপদ প্রধান, ঠিক আছে। আচ্ছা, আর নতুন কোনো কমেন্ট নেই? হ্যাঁ, নতুন কোনো কমেন্ট নেই। আমরা এখন পরে চলে যাই, আমরা পরে চলে যাব কোনটাতে? দেখেন, পরে চলে যাব অব্যয়ীভাব সমাসটাতে। অব্যয়ীভাব সমাসের সংজ্ঞাই আছে, পূর্বপদে অব্যয়, হ্যাঁ যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়ীর অর্থের প্রাধান্য থাকে, মানে পূর্ব পদের প্রাধান্য থাকে, তখন সেটাকে অব্যয়ীভাব সমাস বলে। এখানে শুধু একটা জিনিসই মনে রাখবেন, এটা সংজ্ঞাতেই আমরা পড়বো, আমরা ডিটেলস পড়বো তখন এটা আরো ভালোভাবে শিখবো। এটা সংজ্ঞাতেই আপনি দেখবেন যে পূর্ব পদে, সংজ্ঞাটা এভাবেই শুরু হয়, তাহলে এখানে পূর্বপদ প্রধান, একটা সমাসেই শুধু পূর্বপদ প্রধান, সেটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। কিন্তু পরপদ প্রধান এই 3টাতে, উভয় পদ প্রধান দ্বন্দ্বতে, বহুব্রীহিতে অন্য পদ প্রধান। এই ব্যাপারগুলো একটু পারা লাগবে, আমি একটু বোঝানোর চেষ্টা করেছি। অব্যয়ীভাবের সংজ্ঞাতেই আমরা পড়বো, যখন অব্যয়ীভাব পড়বো, আজকে পড়বো না অব্যয়ীভাব, যে পূর্ব পদে অব্যয় কি যোগে নিষ্পন্ন সমাসে অব্যয়ের অর্থরই প্রাধান্য থাকবে, দ্যাট মিনস সেই পূর্ব পদটার অর্থ প্রাধান্য থাকবে, সেটাকে অব্যয়ীভাব সমাস বলবো। ঠিক আছে, সংজ্ঞা আমরা এমনি গদবাধা সংজ্ঞা পড়লাম, আমরা ডিটেলস পড়বো এবার। দেখেন, আমরা দ্বন্দ্ব সমাসটা নিয়ে একটু পড়ি। দ্বন্দ্ব সমাসে আমাদের কি কি জানা লাগবে, পরীক্ষাতে কি কি আসে, এইটুকুই এনাফ। দ্বন্দ্ব সমাসে দেখেন, আমি কয়েকটা সাইন বলে দিই। দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রধান, উভয় পদ, এটা তো আগেই লিখেছি, উভয় পদ প্রধান, নাম্বার 1। তারপরে নাম্বার 2 হবে উভয় পদ একই পদ, উভয় পদ একই পদ। হ্যাঁ, বিভক্তি থাকলে, বিভক্তি থাকলে উভয় পদে একই বিভক্তি হবে, উভয় পদে একই বিভক্তি, একই বিভক্তি, উভয় পদে একই বিভক্তি। আরো কথা আছে যে ব্যাস বাক্যে ও এবং আর থাকে, ব্যাস বাক্যে কে থাকবে? ও, ও থাকে আর কি, এবং আর ওগুলো লাগে না, এই যোজক থাকে, ও যোজক থাকে। ও যে অব্যয়, যেটা বলি অব্যয়ই এখন ভাগ হয়ে যোজক হয়েছে, যাই হোক যোজক সহ আরো অনেক কিছু হয়েছে, ওগুলো আমরা পদ প্রকরণে শিখবো। যাই হোক, তো ও থাকবে ব্যাস বাক্যে, কোথায় থাকবে? ও থাকে কোথায়? ব্যাস বাক্যে।
ব্যাস বাক্যে, ব্যাস বাক্যে কে থাকে? ও থাকে। উভয় পদ প্রধান, উভয় পদ একই পদ, বিভক্তি থাকলে উভয় পদে বিভক্তি, ব্যাস বাক্যে ও থাকবে। তারপরে আমরা কি করব? তারপরে আমরা আর একটা জিনিস শিখতে পারি যে অনেক সময় হাইফেন থাকে, হাইফেন থাকে, হাইফেন সমস্ত পদে কি থাকে? হাইফেন থাকে সমস্ত পদে। এগুলো ডিটেলস দেওয়া থাকবে আপনাকে, শোনেন, আপাতত দরকার নাই। যেমন আমি মনে করেন বললাম বাবা মা, আপনাকে এই শব্দটা দিবে বাবা মা কোন সমাস। আপনি দেখতে পাচ্ছেন বাবা মা শব্দটা দ্বারা ভাই আপনাকে উপরালা এটুকু জ্ঞান বুদ্ধি, এটুকু নলেজ দিয়েছে যে বাবা মা দিয়ে বাবাকেও বোঝাচ্ছে মাকেও বোঝাচ্ছে। দ্যাট মিনস দ্বন্দ্ব সমাস। বাবা মা দিয়ে শুধু কি আপনি বাবা বুঝেন না মা বুঝেন? দুটাই বুঝেন। তা বাবা মা হচ্ছে দ্বন্দ্ব সমাস। ব্যাস বাক্যটা কি হবে? বাবা ও মা, এই যে ব্যাস বাক্যে ও থাকে, বাবা ও মা। এখন আমি এই সাইন গুলো আপনাকে মিলাই দেখাই। আপনার ম্যাক্সিমামে মাথার উপর দিয়ে গেছে, বুঝিনি কিছু, তো আমরা এগুলো একটু বোঝার চেষ্টা করি। উভয় পদ প্রধান, এটা বুঝাইছি ভাই। বাবা মা দিয়ে বাবাও প্রধান, মানে বাবা শব্দটাও বোঝাচ্ছে, মা শব্দটাও বোঝাচ্ছে। প্রধান মানে এখানে কর্তৃত্ব এরকম কোন প্রধান না, ঠিক আছে? মানে কোন ওয়ার্ডটা আর কি বুঝায়, ঠিক আছে? বাবাও বুঝায় মাও বুঝায়। আর উভয় একই পদ ভাই, বাবা একটা বিশেষ্য পদ, মা একটা বিশেষ্য পদ, তাহলে উভয় পদই একই পদ। ক্লিয়ার কথা? ক্লিয়ার, কোনো ভেজাল নাই। আর বিভক্তি, বিভক্তি আমরা অলুকে শিখবো, এখন আপাতত শিখছি না। আর দেখেন ও থাকে, হ্যাঁ, আর দেখেন কি থাকে? ও থাকে। এই যে ব্যাস বাক্যে ও আছে, ঠিক আছে? ব্যাস বাক্যে ও আছে। হাইফেন থাকে, এই যে দেখেন ভাই হাইফেন আছে। সব জায়গায় যে হাইফেন থাকবে এরকম কথা না। লেখাপড়া, লেখাপড়া, ব্যাস বাক্যটা কি করবেন? লেখা ও পড়া। আর লেখাপড়া দ্বারা লেখাকেও বোঝাচ্ছে, পড়াকেও বোঝাচ্ছে, ঠিক আছে? আবার দেখেন লেখা, লেখা একটা বিশেষ্য পদ, বা এটাকে আপনি ওই যে ভাব বাচক বিশেষ্য বা ক্রিয়া বিশেষ্যর আন্ডারে আনতে পারেন। কাজের নাম, সেটা ভাববাচক বিশেষ্য বা ক্রিয়া বিশেষ্য বা ক্রিয়া জাতীয় শব্দ, এখানেও ক্রিয়া জাতীয় শব্দ। কাজ তো ভাই, তাহলে উভয় পদই দেখেন, উভয় পদই একই পদ। আর উভয় পদ প্রধান তা তো বুঝতেই পারছেন আপনি ভাই। লেখাপড়া দিয়ে লেখাকেও বোঝাচ্ছে, পড়াকেও বোঝাচ্ছে। বিভক্তির কথা এখন আসছি না, আমরা অলুকে যাব। দেখেন, আর ব্যাস বাক্য করলে বাবা ও মা, এই যে দেখতে পাচ্ছেন বাবা ও মা, তাহলে দেখেন ব্যাস বাক্য করলে কি হচ্ছে? মাঝখানে ও আসছে, এই ব্যাপারটাও তো বুঝলেন। ঠিক আছে? আর হাইফেন থাকে, কিন্তু প্রায় ক্ষেত্রে বলবেন, হাইফেনটা সবসময় দেয় না। আপনাকে পরীক্ষাতে বাবা মা শব্দটা যে হাইফেন দিতে হবে তা না। পরীক্ষাতে মাঝে মাঝে আপনার সাথে চিনিমিনি করবে, বাবা মা লিখেছে মাঝখানে হাইফেন দেয়নি, ঠিক আছে? যেমন দম্পতি, এই শব্দটাতে তো হাইফেন নাই, জায়া ও পতি, আপনার আগে উদাহরণটা দেখিয়েছি আমি, বা স্বামী ও স্ত্রী, এখানে হাইফেন নাই। হাইফেন যে থাকতে হবে নট নেসেসারি, ঠিক আছে? এটা তবে প্রায় ক্ষেত্রে থাকে, হ্যাঁ, প্রায় ক্ষেত্রে কি হবে? থাকে, হ্যাঁ। বাবা মা, বাবা ও মা, হ্যাঁ, ধন্যবাদ বর্ষা। আচ্ছা, হ্যাঁ, ওটাই থাকে মূলত। আমরা এটা পারবো আশা করছি, হ্যাঁ। হ্যাঁ, তো আমরা, আমাদের সমাজে ধনী গরিব উভয়ই আছে। আমাদের সমাজে ধনীও আছে যেমন, গরিবও আছে তেমন। আমাদের সমাজে ধনী গরিব মিলেই আমাদের সমাজ। তাহলে ধনী গরিব ভাই, ধনী একটা বুঝতে পারছেন একটা বিশেষণ পদ, ধনী একটা বিশেষণ পদ, আর গরিব একটা বিশেষণ পদ, দুইটাই বিশেষণ পদ। তো বিশেষণ বিশেষণ, তো উভয় পদই একই পদ হয়। উভয় পদে কি হয় আবার? ধনী গরিব, ধনী গরিব মিলেই আমাদের সমাজ। তো ভাই এখানে ধনীকে বোঝাচ্ছে নাকি গরিবকে বোঝাচ্ছে রে ভাই? আমি একটু আগে প্রথমে যখন পড়াই তখন আমি কিন্তু বলেছিলাম ভালো মন্দ নিয়েই তো মানুষের জীবন। ভাই এখানে ভালোকে বোঝাচ্ছে না মন্দকে বোঝাচ্ছে? দুটাকেই বোঝাচ্ছে, দ্বন্দ্ব সমাস। হ্যাঁ, আবার দেখেন দুইটাই বিশেষণ পদ, দুইটাই বিশেষণ পদ। গুণ না ভাই, গুণ, ভালো মন্দ, গুণ বা অবস্থা, দুইটাই বিশেষণ পদ। অর্থাৎ উভয় পদে একই একই পদ, আর উভয়টাই প্রধান হচ্ছে। বিভক্তি ওইটা যাচ্ছি না এখন, পরে যাব আমরা। ও থাকে, ব্যাস বাক্যে কি থাকে? ও থাকে। এই যে ভালো ও মন্দ, হাইফেন থাকে, হাইফেন আছে, হাইফেন না দিয়েও আপনাকে দিতে পারে, দিয়ে দিল ভালো মন্দ। এত স্পেস হবে না, এত স্পেস হবে না, মাঝখানে থাকবে, হ্যাঁ। আর সমাসবদ্ধ শব্দগুলো চেপে লেখা হয় একসাথে, স্পেস দিয়ে লেখা হয় না। সমাসবদ্ধ শব্দগুলো এক পদীকরণ না, একসাথে থাকে। হ্যাঁ, ধনী ও গরিব। এই যে আমাদের অধরা বলছে ভাই বোন, অধরা, অধরা বলছে ভাই বোন। দেখেন তো, ভাই বোন ও দ্বন্দ্ব সমাস। ভাই বোন তো আমি এই পর্যন্ত পড়াইনি, কিন্তু এই যে আমাদের অধরা উত্তর দিয়ে মানে একটা শব্দ দিয়েছে ভাই বোন, ভাইকেও বোঝাচ্ছে বোনকেও বোঝাচ্ছে। তোমার বাড়িতে কে আছে? ভাই আর বোন আছে, বা ভাই বোন আছে, বা ভাই বোনের সাথে কি সম্পর্ক ঠিক রাখা উচিত। তো শুধু ভাইয়ের সাথে নাকি বোনের সাথেও? ভাই বোন দিয়ে কাকে বোঝাচ্ছে ভাই? দুইটাকেই বোঝাচ্ছে। ব্যাপারটা বুঝতে পারছেন তো? এই তো হচ্ছে কথা। আর ভাই বিশেষ্য, বোন বিশেষ্য, ঠিক আছে? তো দুইটাই একই পদ, ঠিক আছে? আর ব্যাস বাক্যে ও আনছেন ভাই ও বোন, আমি এখানে হাইফেনটা দিইনি, তাই বলে কি দ্বন্দ্ব হবে না? হবে। মাঝখানে প্রায় ক্ষেত্রে হাইফেন থাকে, হাইফেনটা উজ্জ্বল থাকতে পারে। হ্যাঁ, ধনী গরিব, হুমায়রা, হিমু, ধনী গরিব আমরা পড়েছি, হিমু, হ্যাঁ। নেটওয়ার্ক খুব বেশি সমস্যা করে স্যার। এই আসলেই সমস্যা করছে নাকি? আমাদের নির্মল সরকার বলছে খুব বেশি সমস্যা করছে নেটওয়ার্ক। একটু সবাই একটু জানান তো, সবাই একটু জানান যে নেটওয়ার্কে আসলেই খুব বেশি সমস্যা করছে নাকি আমাদের নির্মলের প্রবলেম।
কি যেন আমাদের কে বলছে? নির্মল সরকার, হ্যাঁ বলছে নেটওয়ার্কে খুব সমস্যা। আসলে কি নেটওয়ার্কে অনেক সমস্যা। এখন কিছু কিছু শব্দ আছে সমার্থক দ্বন্দ্ব, হ্যাঁ, সংখ্যাবাচক দ্বন্দ্ব, ওগুলো আপনারা এমনি পড়ার কাজে একটু পড়বেন, বেশি আসে না সেগুলো। হ্যাঁ, দ্বন্দ্ব সমাসের অন্য প্রকার ভেদগুলো, ওগুলো একটু ভালোভাবে বুঝার জিনিস আছে, সেগুলো একটু আমি আপনাদেরকে পড়াবো। হ্যাঁ, বুঝার কিছু জিনিস আছে, সেগুলো একটু পড়াবো আপনাদের। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। মধু মিষ্টি অধরা, মধু মিষ্টি, মধু মিষ্টি দ্বারা মধুকে বোঝাচ্ছে নাকি কে বোঝাচ্ছে, মিষ্টিকে বোঝাচ্ছে? মধু তো, মধু মিষ্টি তো মধুর মতো মিষ্টি হওয়ার কথা, এটা ওরকম না। হ্যাঁ, দা কুমড়া, আবু হাসনাত হাসিব, ধন্যবাদ। হ্যাঁ, দা কুমড়া হবে না স্যার, ঠিক আছে, বালিকা বলছে ঠিক আছে, তাহলে ওনারই প্রবলেম, হ্যাঁ নির্মলেরই প্রবলেম। আচ্ছা, নির্মলেরই হয়তো প্রবলেমটা। তো যাই হোক, আমরা একটু একটু দেখি। হ্যাঁ, আমরা একটু কয়েকটা দেখি। দেখেন, আমরা এখন তো একটু দ্বন্দ্ব সমাসের একটু কয়েকটা আলাদা যে টাইপ গুলো আছে, যেগুলো আমাদের পরীক্ষায় আসে, বিশেষ করে অলুক দ্বন্দ্ব, অ্যাক্সেস দ্বন্দ্ব, এগুলো আমাদের জন্য জানা জরুরি। যেমন আমি বললাম সাহেব বিবি গোলাম, সাহেব বিবি গোলাম। এখানে দেখেন ভাই, আগে তো আপনি বাবা মা ভাই বোন, এই যে আমাদের আয়ার বন্ধু বললো কি দা কুমড়া, দুটা শব্দ ছিল, হ্যাঁ, মাঝখানে ও নিয়ে এসে আপনি কি ব্যাস বাক্যটা করলেন। কিন্তু সাহেব বিবি গোলাম, সাহেব বিবি ও গোলাম, ঠিক আছে, তাহলে এখানে একাধিক পদ, মানে দুইয়ের বেশি যখন পদ দেখতে পাবেন বা অনুধাবন করতে পারবেন, তখন সেটাকে বলবেন বহুপদী দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব? বহুপদী দ্বন্দ্ব। আশা করছি বুঝবেন। যেমন একটা আছে না যে পদ্মা মেঘনা যমুনা, আপনাকে এরকম বললো, তো পদ্মা মেঘনা ও যমুনা, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাস বাক্য। কিন্তু তাহলে এটা কি বহুপদী দ্বন্দ্ব। আপনি বাড়ি থেকে বাড়ির বাইরে থেকে ছোটকালে খেলাধুলা করে আসতেন, আপনার মা বলতো, হ্যাঁ, কি পা হাত মুখ ধুয়ে ফেল, পা হাত মুখ ধুয়ে ফেল, তাহলে পা হাত ও মুখ বহুপদী দ্বন্দ্ব, ঠিক আছে। যদি এরকম বলতো পা হাত ধুয়ে ফেল, তো পা ও হাত, তাহলে এটা বহুপদী দ্বন্দ্ব হতো না। যখন দুইয়ের বেশি পদ পাবেন এখানে, সমস্ত পদের মধ্যে নোটিশ করতে পারবেন, তখন সেগুলোকে বলবেন বহুপদী দ্বন্দ্ব। ব্যাপারটা বুঝা গেছে কিনা? আমি তুমি সে না, হুমায়রা হেমিও আমি তুমি সে বহুপদী দ্বন্দ্ব হবে না। আমি তুমি সে হবে অ্যাক্সেস দ্বন্দ্ব। আমি তুমি সে কি হবে? হুমায়রা হিমু, হিমু নাকি কে বলছিল এটা? হ্যাঁ, বহুপদী দ্বন্দ্ব। আহ আচ্ছা, ক্লিয়ার, মাহমুদা বলছে ক্লিয়ার, অধরা আবার বলছে মাঝে মাঝে হয়। বুঝছি না, আমিও তো এখানে দেখতে পাচ্ছি আমারটা একটু ক্লিয়ারই দেখা যাচ্ছে, আপনাদের মাঝে মাঝে প্রবলেম হচ্ছে। আচ্ছা, যাই হোক, তারপরেও একটু বেশি সমস্যা হলে একটু বলবেন। অনেকে তো আবার ক্লিয়ার বলছে, আমি কার কথা বিশ্বাস করবো বলেন। আচ্ছা, আমাদের যে অধুরানা কে যেন বলছিল, অধুরানা হিমু কে যেন বলছিল আমি তুমি সে, হুমায়রা হিমু বলছিল। হ্যাঁ, আমি তুমি সে, এটা হবে অ্যাক্সেস দ্বন্দ্ব। দেখেন, অ্যাক্সেস দ্বন্দ্বটার আমি থিওরিটা একটু বলি। দম্পতি, দম্পতি, ঠিক আছে, দম্পতি এরকম ছিল না ভাই, দম্পতি। শোনেন ভাই, আমি আপনাকে বুঝাই। হ্যাঁ, আমি আপনাকে ব্যাপারটা বুঝাই। মনে করেন আপনাদের এরকম পড়াইলাম আমি, স্কুল কলেজ, ব্যাস বাক্যটা করলেন স্কুল ও কলেজ, মিলছে, কিন্তু ব্যাস বাক্যের সাথে সমস্ত পদ মিলছে। বাবা মা, বাবা ও মা, দোয়াত কলম, দোয়াত ও কলম, হাট বাজার, হাট ও বাজার, হ্যাঁ, ভাই বোন, ভাই ও বোন, মিলছে। তাহলে দম্পতিকে আপনি এরকম করতে পারবেন, দমপতি? না, এটার ব্যাস বাক্যটা কি? জায়া ও পতি, স্বামী আর স্ত্রী, তাই তো, জায়া ও পতি, ব্যাপারটা বুঝেন। হ্যাঁ, তো দেখেন, জায়া ও পতি, এই স্ত্রী আর কি স্বামী, ঠিক আছে। দেখেন, তো দম্পতি যে বুঝালো, দেখেন দম্পতির ব্যাস বাক্য আর সমস্ত পদটা মিলছে না। যখন এরকম মিলবে না, যখন এই টাইপের হবে, তখন সেটাকে বলবেন অ্যাক্সেস দ্বন্দ্ব। তখন সেটাকে কি বলবেন? অ্যাক্সেস দ্বন্দ্ব। হ্যাঁ, বালিকাও, বালিকাও বলছে যে তুমি আমি সে, হ্যাঁ, আমরা, এটা হচ্ছে আমরা। হ্যাঁ, তুমি আমি সে বললেন, তুমি আমি ও সে, এরকম বললেন যখন আপনি, হ্যাঁ, তুমি আমি ও সে। দেখেন, তুমি আমি সে, এটার সাথে কি এই আমরাটুকু মিলছে? তাহলে এগুলোকে বলবো আমরা অ্যাক্সেস দ্বন্দ্ব। এগুলোকে আমরা কি বলবো বলেন? অ্যাক্সেস দ্বন্দ্ব। অ্যাক্সেস দ্বন্দ্ব, বহুপদী দ্বন্দ্ব, এই জিনিসটা আশা করছি ক্লিয়ার। অ্যাক্সেস দ্বন্দ্ব এবং বহুপদী দ্বন্দ্বটা ক্লিয়ার নাকি ভেজাল আছে? চিল্লাই কন। ক্লিয়ার? অ্যাক্সেস দ্বন্দ্ব এবং বহুপদী দ্বন্দ্বটা ক্লিয়ার নাকি ভেজাল আছে? একটু চিল্লাই কইতে হবে, যারা যারা আছি তারা তারা একটু চিল্লাই কন যে অ্যাক্সেস দ্বন্দ্বটা ক্লিয়ার নাকি ভেজাল আছে, একটু বলতে হবে। হ্যাঁ, অ্যাক্সেস যে দ্বন্দ্ব পড়ালাম সেটা ক্লিয়ার, অ্যাক্সেস দ্বন্দ্ব এবং বহুপদী দ্বন্দ্ব পড়াইছি, সেটা আশা করছি ক্লিয়ার।
হ্যাঁ, আমাদের বালিকা বলছে ক্লিয়ার, আশা করছি বাকিদেরও ক্লিয়ার। হ্যাঁ, এখন অলুক দ্বন্দ্বটা দেখেন ভাই, অলুক দ্বন্দ্ব পাবো, অলুক বহুব্রীহি পাবো, অলুক তৎপুরুষও পাবো, কিন্তু ওগুলো আমরা শিখবো, ঠিক আছে, পরে শিখবো। আগে আমরা একটু অলুক কি শিখি, অলুক দ্বন্দ্বটা শিখি। অলুক দ্বন্দ্ব দেখেন, এই যে এখানে বলছিলাম না, এটা এবার ভালোভাবে একটু নোটিস করেন যে উভয় বিভক্তি থাকলে উভয় পদে একই বিভক্তি হবে। দেখেন, আমি বললাম হাটে বাজারে বসেছে প্রেমের মেলা, হাটে বাজারে, হাটে বাজারে, তার মানে হাটকে বোঝাচ্ছে নাকি বাজারকে বোঝাচ্ছে? দুটাকেই বোঝাচ্ছে। আর বিভক্তি দেখেন, এখানেও এ বিভক্তি, এখানেও এ বিভক্তি। তো দেখেন, বিভক্তি থাকলে উভয় পদে একই বিভক্তি হবে, এই যে একই বিভক্তি দেখতে পাচ্ছেন, হাটে বাজারে, ঠিক আছে। আমি বললাম আমাদের মাছে ভাতে বাঙালি বলা হয়, মাছে আর ভাতে, যদি বিভক্তিটা থেকে যায় সমস্ত পদে তখন সেটাকে অলুক সমাস বলে। আর অলুক, এটা অলুক, বিভক্তি আছে তাই। কিন্তু অলুক দ্বন্দ্ব কেন হলো? কারণ মাছে ভাতে বলতে মাছকেও বোঝায়, ভাতকেও বোঝায়। আমাদের ঈশ্বরী পাটনি যখন তাকে দেবী বলেছিল, এই পাপি, ঈশ্বরী পাটনি, পাপি এভাবে বলেনি, বলছে বর মাগ মনোনীত, হ্যাঁ যাহা চা দিব, এরকম একটা কথা বলছিল না? তখন প্রণমিয়া পাটনি কহিছে জোর হাতে, আমারই সন্তান যেন থাকে দুধে ভাতে, তাই না? ঈশ্বরী পাটনি বলেছিল। কে কে রাইটার কে বলেন? ভারতচন্দ্র রায়গুণাকর। কোন মঙ্গল কাব্য? অন্নদা মঙ্গল কাব্য। যাই হোক, সেগুলো আমরা পড়বো। তো সে বলেছিল আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। তো দুধে ভাতে দিয়ে দুধকে বোঝাচ্ছে নাকি ভাতকে বোঝাচ্ছে? দুধও বোঝাচ্ছে, ভাতকেও বোঝাচ্ছে। মানে তার সন্তান শুধু দুধ খাবে, ভাত টাত খাবে না, এরকম বলছিল না। দুধে ভাতে, অন্নদা দেবীর কাছে তাই প্রার্থনা করেছিল না? তো দুধে ভাতে, দুধে ও ভাতে দুইটাতেই দেখেন এ বিভক্তি, ভাতে এ বিভক্তি, দুধে এ বিভক্তি। আর দুইটাতে কি আছে? একই, একে, দুইটাই কি বোঝাচ্ছে? উভয় পদের প্রাধান্য পাচ্ছে। অলুক মানে বুঝবেন বিভক্তি থেকে যাবে। হ্যাঁ, এই যে আমাদের বেগ বালিকা বলছে জলে স্থলে, জলে স্থলে, পরশ পাতর দুধে ভাতে। হ্যাঁ, ধন্যবাদ। আবু হাসনাত, হাসিব, শেংওয়াত, মারাক, মারিয়া রহমান, মাহমুদা, হ্যাঁ এরা বলছে ক্লিয়ার। সবাই যেহেতু আমাদের সব বন্ধু বলছে ক্লিয়ার, খুবই ভালো লাগছে। হ্যাঁ, মাঠে ঘাটে, হ্যাঁ মেঘ বালিকা খুবই ভালো, মাঠেও ঘাটে হবে তাহলে। বিভক্তি থেকে গেলে সেটাকে আমরা অলুক বলবো। আর ওই যে সমার্থক দ্বন্দ্ব, বিপরীতার্থক দ্বন্দ্ব, এগুলো আপনারা পড়ে নিবেন, এগুলো পরীক্ষাতেও ইম্পর্টেন্ট না, আসে না। হ্যাঁ, দ্বন্দ্ব হলো, আমরা প্রশ্নও সলভ করব। হ্যাঁ, কিন্তু তার আগে আমরা দিগুটা পড়ে ফেলবো। এবার আমরা দিগু পড়বো, দিগুরও এরকম কিছু সাইন দিয়ে দিব, এই সাইন গুলো মনে রাখবেন আপনারা, ঠিক আছে। দিগু সমাসটা আমরা পড়বো এবার। হ্যাঁ, দিগু, দিগু সমাসে দেখেন পরপদ প্রধান, এটা তো পড়াইছি অলরেডি। পরপদ প্রধান, পরপদ প্রধান, পরপদের প্রাইম হবে। এখানে পূর্ব পদে কি থাকবে? পূর্ব পদে সংখ্যা থাকবে, পূর্ব পদে সংখ্যা, পূর্ব পদে সংখ্যা, ঠিক আছে। আর এখানে হচ্ছে পরপদ বিশেষ্য, পরপদ বিশেষ্য হবে। আর ব্যাস বাক্য করার সময় পরপদ বিশেষ্য হবে, ব্যাস বাক্য করার সময় ব্যাস বাক্য, ব্যাস বাক্যে কি হবে? ষষ্ঠী আসবে। ষষ্ঠী মানে বুঝেন, ষষ্ঠী মানে র বা এর বিভক্তি। কারক করাইছি, কারকে বিভক্তি শিখেননি, তার মানে একটা আপনি বলদ। হ্যাঁ, কারকে, কারকে আপনি একটা মগা ফালতু লোক। কারক করাইছি, কারকের সময় আপনি বিভক্তি শিখেননি। আর এই যে এই এই এখন সমাস করাচ্ছি, সমাসেও বিভক্তি লাগবে, এগুলো আপনি শেখেন না। তার মানে তো আপনি ভালো ট্র্যাকে আছেন নাকি না? তো পরপদ প্রধান, পূর্বপদের সংখ্যা, পরপদ বিশেষ্য, এবং এর সাথে ব্যাস বাক্য করার সময় র বা এর আনবো। আর সেই ব্যাস বাক্যে সবশেষে সমাহার বা সমষ্টি, ব্যাস বাক্যে, হ্যাঁ সমাহার বা সমষ্টি থাকবে শেষে, সমাহার থাকবে বা সমষ্টি থাকবে। কিচ্ছু বুঝলাম না আপনি তাই ভাবছেন, সমাহার বা সমষ্টি থাকবে। দেখেন, সমাহার বা সমষ্টি থাকবে ব্যাস বাক্যে। আমি একটু আপনাকে বলাই, একটু পড়াই, আপনাকে পড়াই। দেখেন, ত্রিফলা, ত্রিফলা ব্যাস বাক্যটা কি? তিন ফলের সমাহার, তিন ফলের সমাহার, তাই না? আমি এবার সাইন গুলো আপনাকে মিলিয়ে দেখি, যেগুলো দেখে আপনি তাকে চিনবেন। দেখেন, পরপদ প্রধান, ত্রিফলা দিয়ে আমি এটা অলরেডি বুঝাইছি ভাই, ভালো সময় নিয়ে বুঝাইছি। ত্রিফলা দিয়ে তিনটা যেমন বুঝায় ভালো কথা, কিন্তু সেটা বেসিকলি কাকে ডিনোট করে? একটা ফলকে ডিনোট করে, তাই না? ওগুলো ফল। তো ত্রিফলা দিয়ে কি কাকে বোঝাচ্ছে? ফলকে বেশি প্রায়োরিটি দিচ্ছে, তাই না? তাহলে পরপদ প্রধান। আবার দেখেন, হ্যাঁ পরপদ প্রধান এটা বুঝাইছি আগে। আর পূর্বপদের সংখ্যা, এই যে ত্রি আছে না ভাই, পূর্বপদের যে সংখ্যা আছে, সংখ্যা বা সংখ্যাবাচক শব্দ থাকবে। পরপদে বিশেষ্য, ভাই ফল একটা বিশেষ্য পদ না? ফল একটা বিশেষ্য পদ কি না বলেন? আমার সাথে কথা বলেন, ফল তো একটা বিশেষ্য পদ। তো ফল, ফল যেহেতু নাম, একটা বিশেষ্য পদ। আর ব্যাস বাক্যে দেখেন সেই পরপদের সাথে র বা এর বিভক্তি, মানে ষষ্ঠী, র বা এর বিভক্তি। মূল শব্দটা ফল ভাই, ফলের, এর বিভক্তি যুক্ত হলো না, বলেন র বা এর বিভক্তি যুক্ত হলো না, ফলের সমাহার। আর এই যে সব শেষে ব্যাস বাক্যে
ও ব্যাস বাক্যে কি হবে? ব্যাস বাক্যে সবশেষে সমাহার বা সমষ্টি। দেখেন সাইন গুলো মিলিয়ে মিলিয়ে পড়বেন, জিন্দেগিতে দ্বিগু সমাস ভুল হবে না। সাইন গুলো মিলিয়ে মিলিয়ে পড়বেন। এই যে আমাদের বালিকা বলছে সপ্তাহ, ঠিক আছে, বালিকা সপ্তাহ ব্যাখ্যা করছি। সপ্তাহ, এখানে কি করবেন? এটা ব্যাস বাক্য কি করবেন? সপ্ত অহের, অহ মানে জানেন আপনারা, অহ মানে দিন, সপ্ত অহের সমাহার, সপ্ত অহের সমাহার। দেখেন পূর্বপদে সংখ্যা, পূর্বপদে কি সংখ্যা আছে, আর পরপদ প্রধান সপ্তাহ, ওইটা তো বেসিক্যালি দিন, 7টা দিনের সমাহার, ওইটা ওই দিনটারই বেশি প্রায়োরিটি আছে। সপ্ত ঋষিও তো হয়, ওখানেও কি 7 প্রায়োরিটি পেল? ঋষিটা প্রায়োরিটি পেল। সপ্ত অহের সমাহার, পরপদ প্রধান, ওইটা তো বেসিক্যালি দিনেরই সমষ্টি, তাই না? সাত সাত যতটা প্রায়োরিটি পেল, দিনটা বেশি প্রায়োরিটি পেল। সপ্ত অহের, অহ মানে আবার দিন লিখে দিয়েছি পাশে না, সবশেষে তো সমাহার বা সমষ্টি, সবশেষে সমাহার বা সমষ্টি একটা বসাবেন। হ্যাঁ, তো সপ্ত অহের, দেখেন পূর্বপদে সংখ্যা, পরপদ অহ, অহ মানে দিন, এটা একটা বিশেষ্য পদ। হ্যাঁ, পরপদটা কি হবে? বিশেষ্য পদ হবে, বিশেষ্য পদ হবে। আর অহের, এখানেও দেখেন অহ, আর এর সাথে এর বিভক্তি যুক্ত হলো, সবশেষে সমাহার বা সমষ্টি। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? একটু আগে আমরা সপ্তর্ষি শিখেছি, এটার আর ব্যাস বাক্য করবো না, আপনারাই করেন। বলেন সপ্তর্ষির ব্যাস বাক্য কি হবে? বলেন সপ্তর্ষি ব্যাস বাক্য কি হবে? সপ্ত ঋষির সমাহার। ওকে, সেম ভাবে আপনাকে বলবো 7 সাগর, 7 সাগর, দেখেন 7 সাগর, হ্যাঁ পূর্ববাদে 7 আছে, একটা সংখ্যা আছে, 7 সাগরের সমাহার। আপনাকে বলবে এরকম আরো অনেক কথা বলবে, ত্রিফলা, হ্যাঁ আপনাকে বলবে চৌরাস্তা, ঠিক আছে, চৌরাস্তা, সব 4 রাস্তার সমাহার। পূর্ববাদে মিলাই দেখেন, এগুলো কোনটা মিলাতে পারেন না? দেখেন ভাই, পূর্ববাদে 4 বা সংখ্যা, চৌরাস্তা দিয়ে একটা রাস্তাকেই প্রায়োরিটি পায়, রাস্তা, চৌরাস্তা তো একটা রাস্তা, পরপদ প্রধান। হ্যাঁ, তারপরে দেখেন চৌরাস্তা দিয়ে, চৌরাস্তা রাস্তা একটা বিশেষ্য পদ। আর ব্যাস বাক্য করার সময় আপনার হবে 4 রাস্তার সমাহার। এই যে পরপদে র বা এর বিভক্তিও পাচ্ছেন, হ্যাঁ সবশেষে সমাহার বা সমষ্টিও পাচ্ছেন, সবগুলো সাইন মিলে যাচ্ছে। দ্যাট মিনস দিস ইজ দ্বন্দ্ব সমাস। ওকে, দ্বন্দ্ব সমাস আমরা সপ্তাহ পড়েছি, আমরা শতাব্দী পড়ি। দেখেন শতাব্দী, শতাব্দী কি হবে বলেন? শত অব্দের সমাহার। শতাব্দী দিয়ে শতকে বুঝাচ্ছে নাকি অব্দকে বোঝাচ্ছে? সালের সমষ্টি। হ্যাঁ, শত অব্দের সমাহার, অব্দ মানে বছর, সাল, সন, ঠিক আছে, শত অব্দের সমাহার। তো শত একটা সংখ্যা, হ্যাঁ, বা এটা বিশেষণ বলতে পারেন। আর পরপদে অব্দ, অব্দ মানে বছর, এটা একটা নাম, এটা হচ্ছে বিশেষ্য পদ, ঠিক আছে। আর সবশেষে সমাহার বা সমষ্টি। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে আশা করছি। হ্যাঁ, 7 সাগরের সমাহার, হ্যাঁ হ্যাঁ এরকম, হ্যাঁ সপ্ত ঋষির সমাহার, ভেরি গুড। হ্যাঁ, সরানন দশানন, এই পাগল, বর্ষা পাগল ছেলে, বর্ষা। দশানন রাবণকে বোঝায়, দশকে বোঝায় না, আননকে বোঝায় না, পরপদ প্রধান হয়। হ্যাঁ, বর্ষা পরপদ প্রধান হয়। দশানন হচ্ছে বহুব্রীহি সমাস, বহুব্রীহি পর্ব। দশানন 10 ভুজা, 10 ভুজা দিয়ে কি বোঝায়? বর্ষা 10কে বোঝায় নাকি ভুজ হাতকে বোঝায়? দুর্গা দেবীকে বোঝায়, তার 10 হাত আছে। হ্যাঁ, ঠিক আছে। দশানন সিমিলারলি, দশানন দ্বারা 10কেও বোঝাচ্ছে না, আনন মানে মুখ বা বদনকেও বোঝাচ্ছে না, বোঝাচ্ছে কাকে? পূর্ববাদে সংখ্যা থাকলে একবারে দিয়ে দিব না, এগুলো বহুব্রীহি হবে। সংখ্যা থাকলেই যে হবে তা তো না, ঠিক আছে, সংখ্যা থাকলেই তো হবে তা না। বর্ষা, বর্ষা ভুলের স্বর্গে থাকলে হবে না। হ্যাঁ, শত বর্ষের সমাহার, হ্যাঁ বর্ষা ধন্যবাদ। হ্যাঁ, 7 ঋষির সমাহার, হ্যাঁ এরকম আছে, এরকম আছে। হ্যাঁ, তেপান্তর হয়, দেখেন তেপান্তর, তেপান্তর ব্যাস বাক্যটা কি হবে? প্রান্তর, প্রান্তর তো একটা কি, একটা প্রান্তর হচ্ছে একটা বিশেষ্য পদ, পরপদটা বিশেষ্য। তে দিয়ে আসলে 3 শব্দটা থেকে তে শব্দটা আসছে। তো তেপান্তর হচ্ছে 3 প্রান্তরের সমাহার। এটা রূপকথার একটা বিস্তীর্ণ ফাঁকা একটা মাঠকে বোঝায়। আপনি এভাবে তাকিয়ে আছেন সামনে, আপনি সামনে দেখতে পাচ্ছেন, সামনে একটা প্রান্তর, ডানে একটা প্রান্তর, বামে একটা প্রান্তর। আপনার তো পেছন দিকে চোখ নাই, পেছনটা দেখতে পাচ্ছেন না, আপনার যে ভিউটা আসছে সেটা হচ্ছে 3 তেপান্তর। মানে ব্যাস বাক্যটা হবে 3 প্রান্তরের। এই যে রবা এর আসছে পরপদে, রবা এর ষষ্ঠী বিভক্তি আসছে, রবা এর আসছে 3 প্রান্তর, পূর্বপদের সংখ্যা 3, হ্যাঁ 3 প্রান্তরের সমাহার। আর তেপান্তর তো কোনো 3 না, তেপান্তর তো একটা প্রান্তর, একটা ফিল্ড, বিস্তীর্ণ মাঠ, রূপকথার মাঠ। এরকম চারিদিকে ফাঁকা ফাঁকা, এরকম মানে খুব কম রেয়ার প্লেস আছে, গাছগাছালি হলেও থাকে, হ্যাঁ রেয়ার প্লেস, হ্যাঁ রূপকথায় পাবেন। তো এইগুলো হচ্ছে কি তেপান্তর। ব্যাপারটা বোঝা গেছে আজকে? হ্যাঁ, বর্ষা ভুজ মানে হাতকে বোঝাচ্ছে। সেভাবে দশানন দিয়ে আনন হচ্ছে
পরপদ্য প্রধান না, দ্বিগু হতে হলে পরপদ প্রধান হয় বর্ষা, ঠিক আছে? তো দশানন দ্বারা দশকেও বোঝাচ্ছে না, আননকেও বোঝাচ্ছে না, রাবণকে বোঝা, যখন অন্য কেউ চলে আসবে তখন বহুব্রীহি হয়ে যাবে। আমাদের বহুব্রীহিও কিন্তু একটু একটু করে পড়া হয়ে যাচ্ছে। বলেন আমাদের দ্বিগুটা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে, একটু বলে দেন। দ্বিগুটা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? ভেজাল আছে। ক্লিয়ার হলে সি লেখেন, আর ভেজাল থাকলে ভি লেখেন। ক্লিয়ার হলে সি লেখেন, আর ভেজাল হলে ভি লেখেন। ঝটপট 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 পরেরটাতে যেতে হবে। হ্যাঁ, বর্ষা ঝটপট, সবাই ঝটপট, সবাই শুধু ঝট আর পট, সবাই শুধু কি বলেন, সবাই শুধু ঝট আর পট। ওকে, সবাই শুধু আমরা কি করব, ঝট করব আর পট করব। ওকে, এবারে ঝটপট করে করে দেব। দেখি একটু বলি বলি বলি, ঝটপট বলি সবাই। হ্যাঁ, ঝটপট বলি। কার কার ক্লিয়ার আর কার কার ক্লিয়ার? সেংওয়াত মারাক সবার আগে বলে দিচ্ছে ক্লিয়ার, বালিকাও বলছে ক্লিয়ার। ধন্যবাদ বালিকাকে। বালিকার আসল নাম যেন কি, ভুলে গেছি। বালিকা, আচ্ছা বালিকাই তো বলতে আছি। হ্যাঁ, বালিকা মানে বালিকা। আচ্ছা, মারিয়া ক্লিয়ার, পরশ পাত্র না 100%। আর চণ্ডীদাস, আমাদের পছন্দের স্টুডেন্ট চণ্ডীদাস চলে এসেছে। দেরি হয়েছে মনে হয় একটু চণ্ডীদাসের, না চণ্ডীদাসও বলছে ক্লিয়ার। নিগার সুলতানা বিথি ক্লিয়ার। হ্যাঁ, খুবই ভালো বিথি, খুবই ভালো। হ্যাঁ, তো আমরা এই দিগুকে আমরা দিগুকে বলবো, দিগু তুই এখান থেকে সর। হ্যাঁ, ওই যে আমাদের আপু আছে না একটা, সে কি বলে জানেন, বরকে বলে বর তুই এখান থেকে সর। তারা হচ্ছে লাভ ম্যারেজ, বুঝছেন তো, তারা ভালো বন্ধুর মতো। দুজন দুমত, যদি দ্বিমত হয়, কখনো দুইজনের দুই মত হয়, তখন ওই আপু এরকম ডায়লগ দেয় যে বর তুই এখান থেকে সর। ওকে, বর হয়েছিস তো বর থাক, তুই বর তুই এখান থেকে এখন সর, তাই না? ঠিক আছে, তাহলে আমরা পরেরটাতে যাব, পরেরটাতে চলে যাই। ডাকনাম মেঘ। হ্যাঁ, বালিকার ডাকনাম হচ্ছে মেঘ। আচ্ছা, তার জন্য আইডির নাম হয়ে গেছে মেঘ বালিকা, না যাই হোক, সেই ব্যাপারে আমরা পরে গেলাম। আমরা এবার তৎপুরুষ সমাস করবো। দেখেন, তৎপুরুষ, তৎপুরুষ সমাসে বিভক্তি শেখা লাগবে ভাই। বিভক্তি না শিখলে আপনি মারা যাবেন, মারা খাবেনও। যাই হোক, শুনতে খারাপ লাগলে সত্য কথা, তাও বিভক্তি মুখস্থ করেন না, লজ্জা শরম থাকা উচিত। অনেকে করেন না। হ্যাঁ, প্রথমা, দেখেন প্রথমাতে কিছু নাই, শূন্য। দ্বিতীয়াতে কি আছে বলেন, কারোকে পড়াইছি দ্বিতীয়াতে। তারপরে আবার এখন প্রাউডলি বলেন আমার বিভক্তি মুখস্থ নাই। হ্যাঁ, মারতে ইচ্ছা করে না। কে রে, হ্যাঁ ব্যাপী, ব্যাপ্তি ব্যাপিয়া, ব্যাপী ব্যাপ্তি ব্যাপিয়া। হ্যাঁ, কে রে ব্যাপী ব্যাপ্তি ব্যাপিয়া। তৃতীয়াতে হচ্ছে কি আমাদের বলেন, দ্বারা দিয়া কর্তৃক, দ্বারা দিয়া, কার কার মুখস্থ আছে একটু দেখি তো, দ্বারা দিয়া কর্তৃক। চতুর্থী হচ্ছে কে রে জন্য নিমিত্ত, চতুর্থী হচ্ছে কে রে জন্য নিমিত্ত। পঞ্চমী কি হচ্ছে বলেন, পঞ্চমী হচ্ছে রয়ের, পঞ্চমী হচ্ছে রয়ের। আর ষষ্ঠী কি, ষষ্ঠী হচ্ছে আমি কি কি করে ফেলেছি খোদা। আচ্ছা, পঞ্চমী হতে থেকে চেয়ে, পঞ্চমী হতে থেকে চেয়ে। আর ষষ্ঠী হচ্ছে রয়ের, সপ্তমী হচ্ছে এ অন্তস্থ ওয়াতে, এ ওয়া তে এতে। যাই হোক, এই হচ্ছে বিভক্তি। বিভক্তিগুলো কার কার মুখস্থ আছে একটু বলে দেন তো। বিভক্তি না থাকলে আপনি তৎপুরুষ সমাসে আপনি ধরা, আপনি বান্ধা, বান্ধা তৎপুরুষ সমাসে আপনি বান্ধা। দেখি আমাদের কার কার মুখস্থ আছে। বালিকার মুখস্থ আছে, সেংওয়াত মারাকের মুখস্থ আছে, নির্মলের মুখস্থ আছে। খুবই ভালো। হ্যাঁ, তো ভালো মানুষ। আচ্ছা, তো দ্বিতীয় তৎপুরুষ সমাস দেখেন, না হলে সমাসে আপনি সাফার করবেন, বিশেষ করে তৎপুরুষ সমাসে। দ্বিতীয় তৎপুরুষে মনে রাখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ওই যে কর্মকারকের মধ্যেও একটা কর্মপদ থাকবে এবং পরপদে একটা কাজ থাকবে। ঠিক আছে, কর্মপদ থাকবে মানে ওর উপর কাজটা করা হচ্ছে আর কি। বই পড়া, দেখেন বই কর্ম, যার উপর কাজটা হয় সে হচ্ছে কর্ম। বই পড়া, ব্যাস বাক্যটা কি হবে, দ্বিতীয়া, যেহেতু প্রথমে আমরা দ্বিতীয়া পড়বো, পরপদে কাজ, পরপদে কাজ বোঝায় এগুলো দ্বিতীয়া। আর পূর্বপদে একটা কর্ম থাকবে, বই পড়া, ব্যাস বাক্যটা হবে বইকে পড়া, বই পড়া, ব্যাস বাক্যটা হবে বইকে পড়া। তাহলে আপনি বলেন মাছ ধরা, ব্যাস বাক্য করে দিতে হবে রে ভাই। আর মাছ ধরা, মাছকে ধরা, মাছকে ধরা। তো ভাত রাধা, ভাতকে রাধা, ভাত রাধা কি হবে বলেন ভাই, ভাত রাধা, ভাতকে রাধা। বীজ বোনা কি হবে রে ভাই, বীজ বোনা, বোনা একটা কাজ, ভাত রাধা, রাধা একটা কাজ। রথ দেখা, রথ দেখা, কাকে দেখা, রথকে দেখা। কলা বেচা, বলেন কলা বেচা, কাকে বেচা, কলাকে বেচা। দেশ ত্যাগ, ব্যাস বাক্যটা কি হবে রে ভাই, দেশকে ত্যাগ।
ব্যাপারটা বুঝতে পারছেন? যখন এই যে এরকম বুঝাবে আপনাকে, পরপদ দিয়ে কাজ বুঝাবে, অনেকগুলো উদাহরণ দেখিয়ে দিয়েছি, তখন সেগুলো দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে। আশা করছি ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার। পরপদ দিয়ে আবার দেখেন, পরপদ দিয়ে অনেক সময় কি বুঝায়, পরপদ দিয়ে অনেক সময় আপনার এরকম বোঝাবে, এই যে এটা কাজ বুঝায়, তাহলে সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। পূর্ব পদে যদি চির থাকে, দেখেন এরকম কিছু নিয়ম আছে, চির থাকে, সেগুলো দ্বিতীয় তৎপুরুষ সমাস। চির সুখী ব্যাসবাক্যটা কি করবেন জানেন? চিরসুখীর ব্যাসবাক্য হবে চিরকাল ব্যাপিয়া সুখী। চিরকাল ব্যাপিয়া সুখী। চিরকাল ব্যাপিয়া কি? চিরকাল ব্যাপিয়া সুখী। তাহলে আপনি এবার বলেন, আমার সাথে সাথে বলেন, চির দুঃখী কি হবে? চিরকাল ব্যাপিয়া দুঃখী। আপনি আমার সাথে সাথে বলেন, চির ঋণী কি হবে? চিরকাল ব্যাপিয়া কি? এই যে ঋণী, তাই না? সেম ভাবে আমি আপনাকে বেশ কিছু শব্দ বলে দিই আপাতত। চিরসুখী চিরকাল ব্যাপিয়া সুখী, চির দুঃখী চিরকাল ব্যাপিয়া দুঃখী, চির ঋণী চিরকাল ব্যাপিয়া ঋণী, চিরহরিত চিরকাল ব্যাপিয়া হরিত। সেম ভাবে চির সবুজ চিরকাল ব্যাপিয়া সবুজ, চিরকুমার চিরকাল ব্যাপিয়া কুমার, চিরকুমারী চিরকাল ব্যাপিয়া কুমারী। হ্যাঁ, চির দুঃখী সুখী, এগুলো তো বলেছি। হ্যাঁ, এগুলো হচ্ছে চির, চির থাকলে দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে, বুঝছেন? তাহলে দেখি আর কোনো কমেন্ট আছে কিনা। হ্যাঁ, বীজ বোনা বীজকে বোনা, কলা বেচা কলাকে বেচা, বালিকাকে ধন্যবাদ, পরশ পাথরকে ধন্যবাদ, মাছ ধরা মাছকে ধরা, হ্যাঁ, সেংমাত মারা, বই পড়া বইকে পড়া। হ্যাঁ, এই যেগুলো আছে চির দিয়েও কোনো শব্দ, এর বাইরে আমি যেগুলো বললাম এগুলোর বাইরে কোনো যদি আপনাদের শব্দ জানা থাকে তাহলে সেগুলো আপনারা আমার সাথে একটু শেয়ার করেন। দেখেন, পরপদে যদি প্রাপ্ত থাকে, প্রাপ্ত থাকে, যেমন আমি বললাম অবসর প্রাপ্ত, অবসর প্রাপ্ত, ব্যাস বাক্য কি হবে জানেন? অবসরকে প্রাপ্ত। প্রাপ্ত থাকলেও দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়। ব্যাস বাক্য হবে অবসর, দ্বিতীয় যেহেতু তাই কে আনবেন, দ্বিতীয়তে তো কে আছে না, কে রে ব্যাপী ব্যাপ্তি ব্যাপিয়া, অবসরকে প্রাপ্ত। তা আপনাকে আমি একই রকম একটা সেন্টেন্স দিলাম, দুঃখ প্রাপ্ত, আপনি ব্যাস বাক্য কি করবেন? দুঃখ প্রাপ্ত, দুঃখকে প্রাপ্ত। ক্ষমা প্রাপ্ত, আপনি ব্যাস বাক্য কি করবেন? ক্ষমা প্রাপ্ত, ক্ষমাকে প্রাপ্ত। ব্যথা প্রাপ্ত, ব্যাস বাক্য কি করবেন? ব্যথাকে প্রাপ্ত। আপনাকে এরকম শব্দ দিয়ে দিবে। আঘাত প্রাপ্ত, ব্যাস বাক্যকে কি করবেন? আঘাতকে প্রাপ্ত। আপনাকে পাতাল থেকে ফুরে প্রশ্ন দেখ, আপনি এভাবে করে দিবেন। ছ্যাঁকা প্রাপ্ত, ব্যাস বাক্য কি করবেন? ছ্যাঁকাকে প্রাপ্ত। আশ্রয় প্রাপ্ত, ব্যাস বাক্য কি করবেন? আশ্রয়কে প্রাপ্ত। একইভাবে আছে, দেখেন আপন্ন শব্দটা আছে, আমি এটা মুছে ফেললাম, আপন্ন শব্দটা আছে। পরপদে যদি আপন্ন থাকে তাহলেও দ্বিতীয় তৎপুরুষ সমাস, বা পণ্য বলতে পারেন শর্টকাটে, আপন্ন। আপন্ন, যেমন আমি কি বললাম? সংকটাপন্ন, সংকটাপন্ন, ব্যাস বাক্য কি হবে? সংকটকে আপন্ন। দ্বিতীয় যেহেতু কে আনবেন, শুধু সংকটকে আপন্ন। আপনাকে বললো শরণাপন্ন, শরণকে আপন্ন। আপনাকে বললো মরণাপন্ন, আপনাকে বললো মরণাপন্ন, তাহলে ব্যাস বাক্য কি করবেন? মরণকে আপন্ন। আপনাকে যেখান থেকে প্রশ্ন দেয় আপনি এভাবে মনে রাখবেন, আপন্ন থাকলে দ্বিতীয় তৎপুরুষ সমাস। আপনি মনে করেন বললেন আশ্রিত আছে, আশ্রিত, আশ্রিত, এখানে আপনাকে দিবে দেবাশ্রিত, দেবাশ্রিত, দেবকে আশ্রিত। চরণাশ্রিত, চরণকে আশ্রিত। আপনাকে দিল মরণাশ্রিত, মরণকে আশ্রিত। হ্যাঁ, গত থাকতে পারে, হ্যাঁ, কুক্ষিগত, চরণাগত, গত থাকলেও দ্বিতীয় তৎপুরুষ সমাস। চরণাগত, চরণকে আগত। ঠিক আছে? এই যে এরকম বেশ কিছু শব্দ আছে, এই শব্দগুলো দেখেও আপনারা দ্বিতীয় তৎপুরুষ সমাস করতে পারবেন। আশা করছি এগুলো বুঝবেন। চিরপ্রাপ্ত, আপন্ন, আশ্রিত, গত থাকলে দ্বিতীয়। হ্যাঁ, বালিকা ধন্যবাদ, বালিকা লিখে দিয়েছে আমার সাথে সাথে। দেখেন, চির আর প্রাপ্ত থাকলেই দ্বিতীয়। হ্যাঁ, সেঙ্গত মারাক ধন্যবাদ, চির থাকলে দ্বিতীয়। হ্যাঁ, সেঙ্গত ধন্যবাদ। এই তো, হ্যাঁ, বিপদাপন্ন বলেছে। হ্যাঁ, পণ্য থাকলে, আমি মনে হয় বিপদাপন্ন শব্দটা লেখিনি, কিন্তু আমাদের বন্ধু পরশ পাথর লিখে ফেলেছে। তো বিপদাপন্নর জন্য কি করবেন? বিপদকে আপন্ন। কত সোজা না? আপনাকে যেখান থেকে প্রশ্ন দেখ, তাই না পরশ পাথর? কোনো ঝামেলা কি হবে? বলেন, কোনো ঝামেলা হবে না। এবার আমরা তৃতীয় তৎপুরুষ সমাসটা একটু দেখে ফেলি। তৃতীয়া, দ্বিতীয়া দেখেছি আমরা, তৃতীয়া চতুর্থী একসাথে দেখবো। হ্যাঁ, আমরা কাকে কাকে একসাথে দেখবো? বলেন বলেন, কাকে কাকে বলেছি? তৃতীয়া চতুর্থীকে একসাথে দেখবো। তৃতীয়াটা একটু দেখেন, তৃতীয়া, আর আমরা কি দেখবো বলেন? চতুর্থী দেখবো। তৃতীয়া চতুর্থী। তৃতীয়াতে আমরা পড়বো পূর্বপদ দিয়ে পরপদ, পূর্বপদ দিয়ে পরপদ, পূর্বপদ দিয়ে পরপদ। আর চতুর্থীতে বলবো পূর্বপদের জন্য, পূর্বপদের জন্য পরপদ, পূর্বপদের জন্য পরপদ। তৃতীয়াতে কি বলবো বলেন? পূর্বপদ দিয়ে পরপদ, আর চতুর্থীতে বলবো পূর্বপদের জন্য পরপদ। কিছু বুঝলাম না, তাই তো? দেখেন, মধু মাখা, ব্যাস বাক্যটা কি হবে জানেন? মধু মাখা মানে তো বুঝতে পারছেন ভাই। মাখা, মাখাটা বানিয়েছে কি দিয়ে? পূর্বপদ দিয়ে। মধু দিয়ে মাখা, দেখেন মাখাটা যে বানাচ্ছে কি দিয়ে বানাচ্ছে? মধু দিয়ে। তো মধু দিয়ে মাখা,
মধু দিয়ে মাখা, পূর্বপদ দিয়ে পরপদটা বানালো না ভাই। তারপরে আবার মনে করেন গুণমুগ্ধ, এটা অবশ্য সপ্তমীও করে অনেকে, গুণমুগ্ধ। হ্যাঁ, যদি এই তৃতীয় অপশন না থাকে তখন সপ্তমী দিবেন। গুণমুগ্ধ, মুগ্ধ হয়েছে কি দিয়ে? পূর্বপদ দিয়ে, গুণ দিয়ে, গুণ দিয়ে মুগ্ধ। সেম ভাবে মনে করেন গুণমুগ্ধ। এবার আবার বললাম শ্রম লব্ধ, শ্রম লব্ধ। বলেন কি লব্ধ করেছে, কি দিয়ে লব্ধ করেছে বা লাভ করেছে? শ্রম দিয়ে। ঠিক আছে, প্রথমটা দিয়ে পরেরটা। কষ্টার্জিত, বলেন কষ্টার্জিত, অর্জিত করেছে কি দিয়ে? কষ্ট দিয়ে। আপনাকে এরকম বলতে পারে রক্ত সিক্ত, সিক্ত করেছে কি দিয়ে? বলেন হ্যাঁ, রক্ত সিক্ত কি দিয়ে? বলেন কি কি দিয়ে সিক্ত করেছে? রক্ত দিয়ে সিক্ত। সিক্ত যে হয়েছে কি দিয়ে সিক্ত হয়েছে? রক্ত দিয়ে। আপনাকে এরকম বলতে পারে, এই শব্দটা ভালো আসে পরীক্ষাতে, মন গড়া। গড়েছে কি দিয়ে? বলেন গড়েছে কি দিয়ে? মন দিয়ে। মন দিয়ে গড়া, মন গড়া। ঠিক আছে, এই যে পূর্বপদ দিয়ে পরপদ, তাহলে এটা তৃতীয়া। চতুর্থীটা কিরকম হবে একটু খেয়াল করেন। চতুর্থী পূর্বপদের জন্য পরপদ। দেখেন আমি বললাম মনে করেন বিয়ে পাগলা, সে পাগলা হয়েছে কেন? বিয়ে পাগলা, সে পাগলা হয়েছে কি জন্য? বলেন বিয়ের জন্য পাগলা, বিয়ের জন্য পাগলা। পাগলা, সে পাগলা কেন? এই যে পূর্বপদের জন্য পরপদ, সে বিয়েটার জন্যই তো পরপদ। আপনাকে বললো আরাম কেদারা, কেদারাটা কেন? বলেন আরাম কেদারা, কেদারাটা কেন? বলেন আরামের জন্য। ব্যাপারটা বুঝতে পারছেন না? আপনাকে বললো রান্নাঘর, ঘরটা কেন? বলেন রান্নাঘর, ঘরটা কেন? পূর্বপদের জন্য পরপদ, ঘরটা বানাইছে রান্নার জন্য। আপনাকে এরকম আরো কি কি বলতে পারে? বলেন আপনাকে এবার বললো মহিলা মাদ্রাসা, মহিলা মাদ্রাসা একসাথে বলছে। হ্যাঁ, তো মাদ্রাসাটা কেন ভাই? মহিলাদের জন্য, পূর্বপদের জন্য পরপদ, তাই না? আপনাকে বললো বালিকা বিদ্যালয়, বিদ্যালয়টা কেন ভাই? বালিকাদের জন্য। আপনাকে বললো পাঠাগার, আপনাকে কি বললো? পাঠাগার। আগার মানে বুঝেন ভাই, আগার মানে ঘর, পাঠাগার। তো আগারটা কেন? ঘরটা কেন? পাঠের জন্য, পূর্বপদের জন্য পরপদ। আপনাকে পাঠাগার না বলে বলতে পারে বিশ্রামাগার, আগারটা কেন? বিশ্রামের জন্য। আপনাকে বলে দিতে পারে গবেষণাগার, আগারটা কেন? গবেষণার জন্য। ব্যাপারটা বুঝলেন না? একদম সিম্পল। প্রথমটার জন্য পরেরটা, তাহলে চতুর্থী তৎপুরুষ সমাস একবারে। আপনারা পড়েছেন না বিভূতি বাবুর আদর্শ হিন্দু হোস্টেল? আপনাকে বলে দিতে পারে হিন্দু হোস্টেল কোন সমাস? হোস্টেলটা কেন? হোস্টেলটা কার? পরশ পাথরের জন্য, সেংমাত মারাকের জন্য, বালিকার জন্য, বর্ষার জন্য, কার জন্য? বলেন কার জন্য? হিন্দু হোস্টেল, হোস্টেলটা হচ্ছে হিন্দুদের জন্য হোস্টেল। ঠিক আছে, পূর্বপদ দিয়ে পরপদ। বলেন ব্যাপারটা কি ক্লিয়ার? এই যে ওরে বাবা, পরশ পাথর বলছে ছাত্রাবাস। হ্যাঁ, ছাত্রদের জন্য আবাস। ধন্যবাদ। বালিকা বিদ্যালয়, হ্যাঁ বালিকা বিদ্যালয়। কি বালিকাদের জন্য বিদ্যালয়। ঠিক আছে মেঘ, বালিকা। বৃদ্ধাশ্রম, ধন্যবাদ বর্ষা। বৃদ্ধাশ্রমটা কেন? বৃদ্ধাদের জন্য আশ্রম। হজ যাত্রা, এই যে আমাদের আরেক বন্ধু হজ যাত্রা বলছে, বালিকা বলছে হজ যাত্রা। যাত্রাটা কেন? হজের জন্য। যাত্রাটা কেন? হজের জন্য। ব্যাপারটা আশা করছি বুঝেছি। হ্যাঁ, পাগলা গারদ, হ্যাঁ খুবই ভালো মেঘ বালিকায়, যে গারদটা কেন? পাগলাদের জন্য। হ্যাঁ, ঠিক আছে। তো এই তৃতীয়া চতুর্থী ক্লিয়ার কিনা ভেজাল আছে? বলেন তৃতীয়া এবং চতুর্থীতে কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? আরো কথা বলতে হবে। বলেন তৃতীয়া এবং চতুর্থী ক্লিয়ার নাকি ভেজাল আছে? একটু বলে দেন। হ্যাঁ, সেংমাত মারাক হিন্দুদের জন্য হোস্টেল হবে। হ্যাঁ, পরশ বলছে ক্লিয়ার। বাকিরা, বাকিরা কি ক্লিয়ার বলবেন? এখানে কিছু কিছু জিনিস পাবেন। উনহীন শূন্য কম, এটা পরীক্ষাতে আসে না তেমন একটা। উনহীন শূন্য কম, উনহীন শূন্য কম, এগুলো থাকলেও তৃতীয়া হয়। এই যে একটু আমার সাথে সাথে বলেন, হয়ে যাবে। বই পুস্তক পড়বেন, হয়ে যাবে। উনো, এক ono, এক ono শব্দটার অর্থ জানেন? এক দ্বারা কম। মানে উনো, আমরা 39 29 বলি না, মানে ওই 30-এর এক কম। 39 40-এর এক কম। তো উনো, এক ono, এক ono মানে এক দ্বারা উনো। হীন, হীন, হীন দিয়ে যতগুলো শব্দ আছে, মেধাহীন, মেধা দ্বারাহীন, শ্রীহীন, শ্রী দ্বারাহীন, জ্ঞানহীন, জ্ঞান দ্বারাহীন, মাতৃহীন, মাতা দ্বারাহীন। ঠিক আছে, এই যে এরকম। নিদ্রাহীন, নিদ্রা দ্বারাহীন। কম, পাঁচ কম, পাঁচ দ্বারা কম। হ্যাঁ, এরকম। শূন্য, মেধা শূন্য, মেধা দ্বারা শূন্য। লজ্জা শূন্য, লজ্জা দ্বারা শূন্য। জ্ঞান শূন্য, জ্ঞান দ্বারা শূন্য। এগুলো পারবেন, এগুলো তেমন কিছু না। শুধু মাঝখানে দ্বারা নিয়ে চলে আসবেন। শুধু মনে রাখেন উনহীন শূন্য কম থাকলে কি হবে? এই তৃতীয়া তৎপুরুষ সমাস হবে। আশা করছি আমাদের সব বন্ধু বলছে ক্লিয়ার। হ্যাঁ, শিশু পার্ক, শিশুদের জন্য পার্ক। ঠিক আছে, বালিকা ক্লিয়ার, পরশ পাথর ক্লিয়ার, সেংওয়াত মারা ক্লিয়ার,
বর্ষা সরকার বলছে ক্লিয়ার। হ্যাঁ, শিশু পার্কও হবে, বুঝতেই তো পারছেন। শিশু পার্ক, শিশুদের জন্য পার্ক, পূর্বপদ দিয়ে পরপদটা। এটা আমরা পড়ে ফেলেছি, তৃতীয়া পড়ে ফেলেছি, চতুর্থী পড়ে ফেলেছি। এবার আমরা পঞ্চমীটা পড়বো। পঞ্চমী পড়ি আগে, দেখেন পঞ্চমী, পঞ্চমীটা পড়ি। ও সমাস কথাটা মুছে গেছে, পঞ্চমী পড়ি আমরা। হ্যাঁ, পঞ্চমী কিরকম দেখেন, পঞ্চমীতে পঞ্চমী তৎপুরুষ সমাসে মাইনাস হবে ভাই, মাইনাস, মাইনাস বুঝাবে। মাইনাস বুঝালে পঞ্চমী। দেখেন আমি বললাম স্বর্গচ্যুত, স্বর্গচ্যুত, তার মানে ও স্বর্গ থেকে কি হয়ে গেছে বলেন, স্বর্গ থেকে চ্যুত। ব্যাপারটা বুঝেন ভালোভাবে ভাই, স্বর্গ থেকে চ্যুত মানে স্বর্গ থেকে ও মাইনাস হয়ে গেছে, স্বর্গ থেকে ওকে মর্তে নামাই দিয়েছে, সে পাপ করেছে মর্তে নামাই দিয়েছে, বা অন্য কোনো কারণে হতে পারে স্বর্গচ্যুত। তারপরে আমি মনে করেন বললাম লক্ষ্য ভ্রষ্ট, আমি বললাম কি লক্ষ্য কি ভ্রষ্ট, তার মানে ও লক্ষ্য থেকে ভ্রষ্ট, বুঝতেই পাচ্ছেন। আপনি বললেন মনে করেন পাপ মুক্ত, মানে ওর মধ্যে পাপ আছে নাকি পাপ থেকে মাইনাস হয়ে গেছে ও, বলেন। পাপ ওর মধ্যে থেকে মাইনাস হয়ে গেছে, পাপ থেকে মুক্ত। ঠিক আছে, সিমিলারলি আপনি আর একটা বলেন, পাপ মুক্ত না বলে আপনি জেল খালাস বলেন ভাই, জেল খালাস। এরকম আপনারা শব্দ বানান ভাই, জেল খালাস, জেল থেকে খালাস মানে ও জেল থেকে মাইনাস হয়ে গেছে। আমি বললাম গ্রাম ছাড়া, তার মানে ও গ্রামে কি আছে, গ্রাম থেকে ও ছাড়া হয়ে গেছে। এরকম শব্দ হয় দেশ পলাতক, দেশ থেকে ও পলাতক হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। এরকম হয় ইয়া পলাতক হয়, স্কুল পলাতক, রবীন্দ্রনাথ স্কুল পলাতক ছিল, হ্যাঁ স্কুল পালাতক, স্কুল পলাতক, তো স্কুল থেকে পলাতক ভাই, সবগুলো দেখেন মাইনাস হয়ে যাচ্ছে। পাপ মুক্ত থেকে মনে পড়লো রোগ মুক্ত, মানে রোগ ওর মধ্যে আছে ভাই নাকি রোগ থেকে মাইনাস হয়ে গেছে বলেন। এই যে যখন কোনো কিছু থেকে মাইনাস বুঝাবে তখন সেটা হবে কি বলেন, তখন সেটা হবে হ্যাঁ ওই ঘর ছাড়া, কে যেন বলছে আমাদের পরশ পাথর বলছে ঘর ছাড়া। তো ঘর ছাড়া আমি আর ব্যাখ্যা করবো, আপনারা নিজেরা ব্যাখ্যা করেন। ঘর ছাড়া মানে ওকে ঘর থেকে তাড়াই দিয়েছে, কারণ সে নষ্ট হয়ে গেছে, সে পাপী হয়ে গেছে। হ্যাঁ, তাই এটা পাপ, পাপ কাজ করলে তো ওকে ঘর থেকে ছাড়া করবে, তাই না? তো মনে করেন এই যে এরকম সে কিছু একটা বেয়াদবি করছে, ওকে ঘর ছাড়া করছে, যা ঘর থেকে বের হয়ে যা, তুই যা, তুই চলে যা, গুরুর কাছে চলে যা, বলতে পারে না? বলতে পারে, হ্যাঁ। এই যে এরকম ঘর ছাড়া আরো যত যা আছে এগুলো হচ্ছে কি এরকম আরো বলেন। আমাদের এক বন্ধু ঘর ছাড়া বললো, দেশ পলাতক লিখেছি বালিকা, বিলাত ফেরত, রে বাবা খুবই ভালো, বিলাত ফেরত মনে হয় আগে একবার লিখেছিলাম, কোন পদ প্রধান সেটা। হ্যাঁ, ঋণ মুক্ত, তার মানে ওর মধ্যে আর ঋণ নাই, ঋণ থেকে মুক্ত, আরে বাবা বালিকা ধন্যবাদ। দেশ পলাতক লিখেছি আগে, পরশ পাথর, বিলাত ফেরত, বিলাত থেকে ফেরত মানে বিলাত থেকেও মাইনাস হয়ে গেছে। বলেন কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে, বলেন বলেন, চিল্লাই কন ঠিক না বে ঠিক, চিল্লাই কন ঠিক না বে ঠিক, বলেন বলেন। হ্যাঁ, ঘর ছাড়া, ঘর ছাড়া করেছি, ঋণ মুক্ত করেছি। হ্যাঁ হ্যাঁ, এরকম হতে পারে থলে ঝাড়া, থলে ঝাড়া মানে থলে থেকে ঝরা, থলে থেকে ঝাড়া মানে থলে থেকে তো মাইনাসে গেছে। আর একটা শব্দ হয় বোটা খসা, মানে বোটা থেকে খসে গেছে, বোটা থেকে মাইনাসে গেছে, বুঝছেন? এই যে এরকম, এগুলো আশা করছি পারবেন, এগুলো পারবেন। হ্যাঁ, এগুলো তেমন কিছু না, একটা দুটা ব্যতিক্রম আছে। হ্যাঁ, ঠিক আছে, কি ওই ব্যতিক্রম গুলো একটু পরে নিন, শীতেও দেওয়া থাকবে আপনাদের। হ্যাঁ, যেমন কিছু কিছু ভয় থাকলে, ভয় চৌর্য ভয়, চোর থেকে ভয়, ব্যাঘ্র ভয়, বাঘ থেকে ভয়, ভয় বুঝালেও এই পঞ্চমী হয়, অপাদান কারকের মতো অনেকটা আর কি। যাই হোক, পরশ বলছে ক্লিয়ার, বাকিরা কি ক্লিয়ার? বাকিরা কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না বলেন? শুধু পরশ বলছে ক্লিয়ার, বাকিরা, বাকিরা কি বলবো? বাকিদের কথা নেই, কথা আছে নাকি নেই? কথা আছে নাকি নেই বলেন, কথা কি আছে কোনো? কথা থাকলে বলতে হবে। হ্যাঁ, পাপীকে নয় পাপকে ঘৃণা করো। আচ্ছা, তো এই যে এগুলো হলো আমাদের, হ্যাঁ তো এটা এরকম হলো দেখেন, তো সমাস হলো আমাদের ষষ্ঠীটা শিখতে হবে আর সপ্তমীটা শিখতে হবে, ষষ্ঠী আর সপ্তমী, ষষ্ঠী আর সপ্তমী। হ্যাঁ, সপ্তমী হচ্ছে দেখেন, আগে সপ্তমীটা পড়িয়ে ফেলি। স্থান বুঝাবে স্থান, সময় বুঝাবে সময়, বিষয় বুঝাবে বিষয়, বিষয়। স্থান দেখেন, স্থান দিয়ে কিছু ওপরেই লেখি, স্থান মনে করেন বনভোজন, বনভোজন। তো সপ্তমী যেহেতু, সপ্তমী যেহেতু আপনি কি বলবেন, এ বিভক্তি আনবেন, বনে ভোজন, ব্যাস বাক্য করবেন বনে ভোজন। তাহলে আপনি আরো স্থান দিয়ে আরো কিছু বলেন, গৃহবন্দী, গৃহবন্দী এটা কি একটা স্থান না? গৃহে বন্দী, গৃহে বন্দী স্থান। গাছ পাকা, গাছ পাকা, কোথায় কাজটা কোথায় হচ্ছে? গাছে, স্থান গাছে পাকা, এ বিভক্তি আসবে, বুঝছেন? তো বনভোজন, বনে ভোজন, গৃহবন্দী, গৃহে বন্দী। এরকম আর একটা শব্দ দিয়ে দিল, এগুলো বাদ দিয়ে আপনাকে দিয়ে দিল বিশ্ববিখ্যাত। কি করবেন ভাই? বিশ্ববিখ্যাত, তার মানে কি বিশ্বে বিখ্যাত। এই যে স্থান বুঝালে, স্থানে যে চারটা দিকে দেখিয়েছি দেখেন, স্থান বুঝালে কি হবে? সপ্তমী হবে। সময় বুঝাতে পারে, সময় বুঝাতে পারে, যেমন রাত কানা, কখন কানা ভাই? রাতে কানা,
রাত কানা, তাহলে ব্যাস বাক্য করবেন রাতে কানা। দিবা স্বপ্ন, ব্যাস বাক্য কি করবেন? দিবাই স্বপ্ন। ঠিক আছে, আপনি দিবা নিদ্রা হতে পারে, দিবা নিদ্রা হতে পারে, দিবা নিদ্রা। কখন নিদ্রা ভাই? দিবাই নিদ্রা। ঠিক আছে, আমি এরকম বললাম অকাল পক্ষ বা অকাল মৃত্যু। কখন কখন মৃত্যু? অকাল মৃত্যু। কখন মৃত্যু ভাই? অকালে মৃত্যু। ঠিক আছে, বা অকাল পক্ষ শব্দটা বলেন। হ্যাঁ হ্যাঁ, অকাল অকাল পক্ষ শব্দটা বলেন, অকালে পক্ষ। এই যে এগুলোতে সময় বোঝাচ্ছে, কোনো বিষয়ে কারো দক্ষতা বোঝাতে পারে। যেমন তাল কানা, সে কিসে কানা? বলেন তালে কানা। যেমন আমি বললাম তাল কানা, এটা বিষয় বোঝাচ্ছে, কোনো বিষয়ে তার দক্ষতা বোঝাচ্ছে। আমি বললাম, মনে করেন তাল কানা না বলে আমি বললাম দানবীর, সে কিসে বীর? কিসে তার দক্ষতা? দানে বীর। তাল কানা মানে ও তাল, কোনো বিষয়ে কারো দক্ষতা অদক্ষতা বোঝাতে পারে। হ্যাঁ, আমি বললাম বাকপটু, মানে সে খুব সুন্দর কথাবার্তা বলতে পারে, বাকপটু। হ্যাঁ, তালকানা, দানবীর, বাকপটু, ও পাকপটু হয়ে গেছে, দুঃখিত। বাকপটু। আরো আছে ভোজনপটু, আছে ভোজনপটু, মানে ও খাবার দাবার খায় একবারে একাকার করে দিতে পারে, এরকম একটা পার্সন যে ভোজনপটু, খুব ভালো খেতে পারে। ঠিক আছে, এরকম। হ্যাঁ, অকাল পক্ষ অকালে পক্ষ হবে বালিকা। হ্যাঁ, গাছ পাকা গাছে পাকা, দিবা দিবা স্বপ্ন, দিবাই স্বপ্ন। আচ্ছা, এই যে এগুলো পারবেন না? হ্যাঁ, রাত কানা রাতে কানা, বন ভোজন বনে ভোজন, বিশ্ববিখ্যাত বিশ্ববিখ্যাত। হ্যাঁ, দানবীর দানে বীর। হ্যাঁ, এরকম পারবেন। পানা শক্ত, আমাদের মাইকেল তো পানা শক্ত ছিল, পানে আসক্ত। কোন বিষয়ে সে আসক্ত? কোন বিষয়ে সে ডেডিকেট? কোন বিষয়ে তার দক্ষতা বোঝাচ্ছে। আমি আপনি তো মাইকেলের মতো পানে আসক্ত না। আমি আপনি যদি মাইকেলের মতো খাই, ওভাবে ইংলিশ খাই, হ্যাঁ, মাইকেল আবার দেশি খেত না, ইংলিশ খেত। হম হম। বা বাইরের ইন্ট্রোডিউস করাগুলো, বাইরে থেকে এক্সপোর্ট করাগুলো খেত। তো মাইকেল হচ্ছে কি, মাইকেল হচ্ছে কি করা, যে যেটা পানাসক্ত বললাম, পানে আসক্ত। এই যে এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আমাদের কি, বাকপটু বাকেপটু, এগুলো পারবেন আপনারা। হ্যাঁ, সপ্তমীতে আপনারা পারবেন। হ্যাঁ, আর ষষ্ঠী আপনারা পারবেন। ষষ্ঠী আপনারা ইংরেজি করার সময় দেখবেন র বা এর বিভক্তি আনবেন, র বা এর বিভক্তি আনবেন। আর এটা কোনো কিছু কোনো কিছুর অংশ বোঝায়। ইংরেজিতে প্রিপোজিশন আনলে দেখবেন অফ প্রিপোজিশনটা আসছে। রাজপুত্র, কার পুত্র রে ভাই? রাজার পুত্র। তো আপনি এটার ইংলিশটা কি করবেন? কিং, না, সান অফ কিং, সান অফ দ্য কিং। ঠিক আছে, সান অফ, অফ প্রিপোজিশনটা আসছে। সিমিলারলি চা বাগান, চায়ের বাগান। ঠিক আছে, আপনি বললেন কি রাজকন্যা, বলতে পারেন একইভাবে রাজার কন্যা। আপনি বললেন পুষ্প সৌরভ, পুষ্পের সৌরভ, পুষ্প সৌরভ। হ্যাঁ, বৈষম্য বিরোধী। হ্যাঁ, বৈষম্য বিরোধী, বৈষম্য, বৈষম্য বিরোধী। আপনি বুঝতেই পাচ্ছেন, বৈষম্যের বিরোধী, রবা এর বিভক্তি। ঠিক আছে, হ্যাঁ, বৈষম্যের বিরোধী। হ্যাঁ, এরকম পুষ্প সৌরভ, পুষ্পের সৌরভ। হ্যাঁ, দেখেন অপ্রিপোজিশনও আনতে পারবেন আপনি, এরকম পুষ্প সৌরভ। তাহলে কি বলবেন বলেন? স্মেল অফ ফ্লাওয়ার। এরকম এভাবে করে আনবেন। ঠিক আছে, রাজপথ, রাজপথ। কি হবে বলেন? রাজনীতি, রাজনীতি, রাজার নীতি। হ্যাঁ, রাজপথ। রাজহংস, রাজহংস, হংসের রাজা। ছাগ দুগ্ধ, ছাগ দুগ্ধ। তাহলে মিল্ক অফ দ্য গড, মিল্ক অফ গড, রাজহংস, হংসের রাজা। ঠিক আছে, হংসের রাজা। দ্য কিং অফ, দ্য কিং অফ ডাক। অফ প্রিপোজিশন আসবে, এরকম কোনো কিছুর কোনো কিছু অংশ, রাজনীতি, রাজার নীতি। ঠিক আছে, এই যে এরকম পাবেন, এগুলো ষষ্ঠী। তৎপুরুষ এগুলো পড়লে হবে আমাদের। হ্যাঁ, তৎপুরুষের ব্যাপারে, এই ব্যাপারগুলো আমরা পড়লেই তৎপুরুষ আমরা পারবো আশা করছি। দেখি কোনো কমেন্ট আছে কিনা। পারবেন? তৎপুরুষ তো পারবেন নাকি? তৎপুরুষে কোনো ঝামেলা আছে? উপপদ তৎপুরুষ একটা আছে, সেটা আমরা পরে পড়বো। হ্যাঁ, রাজনীতি, রাজার নীতি, চা বাগান, চায়ের বাগান। আচ্ছা, কষ্ট হয়ে গেছে নাকি? আজকে কি রেখে দিব এই পর্যন্ত? মনে হয় 1 ঘন্টা আফ হয়ে গেছে না? আমরা বাকিটুকু তাহলে পরে করি, কি বলেন সবাই? যিনি মতামত দেন। সেংমাত মারাক বলছে কষ্ট হয়ে গেছে, নাকি আরেকটু পড়াবো? ম্যাক্সিমামের মতামত নিব তো। বলেন, আর একজন দুইজন একটু মতামত দেন। আমাদের সেংমাত মারাক বলছে এখন রেখে দেন। সেংমাত মারাকের কথা শুনবো নাকি আমরা পড়বো একটু? তো সবাই যদি এরকম ম্যাক্সিমাম বলি তাহলে রাখবো, না তো আর একটু পড়তে হবে 10-15 মিনিট। বলি বলি, সবাই বলি, সমস্যা নাই। যা মনে আছে তা বলেন। আমরা ঘন্টাখানে একটু ক্লাস করেছি। হ্যাঁ, যদি চান তাহলে আমরা কর্মধারায়টা আগাই। কর্মধারায়, কর্মধারায় সমাস গঠিত হতে পারে। দেখেন, কর্মধারায় সমাসের 4 প্রকার আছে। সাধারণ কর্মধারায়, সাধারণ,
আবার কর্মধারায় কথাটা লিখলাম না। উপমান, উপমান, উপমিত, উপমিত, আরেকটা আছে রূপক, আরেকটা আছে রূপক। আর 10-15 মিনিট সময় দেওয়া যায়? আমাদের বালিকা তো বলছে আবার পড়ান, তাহলে পড়াই। হ্যাঁ, আচ্ছা, দুইজন দুই রকম বললো তো পড়াই। সেঙ্গমাত কারেন্ট চলে গেল, কারেন্টটা চলে গেছে। হ্যাঁ, সেঙ্গমাত মারাক কি হয়েছে? সেঙ্গমাত মারাক কি আমাদেরকে অভিশাপ দিয়েছে? শ্রাপ দিয়া? সেঙ্গমাত মারাক, ও সেঙ্গমাত মারাক, তো কারেন্ট চলে গেছে। হ্যাঁ, কারেন্ট চলে গেছে। কেউ কি আছে আমাদের সাথে নাকি চলে গেছে সবাই? সবাই কি বয়কট করে চলে গেছে? কেউ আছেন? দেখি বলি তো আছি কি না, আছি কি নাই। এই অবেলায় কারেন্ট চলে গেল, তোমরা আবার কিছু ছাড়ছো নাকি ভাইয়েরা? ও, আসসালামু আলাইকুম। তলে তলে এত কাছে। সাকিব, এ তো এই অঙ্ক তো মিলে না। আচ্ছা, যাই হোক, আমরা আমরা কারেন্ট তো নেই আমাদের, আমরা কারেন্ট কি করব? আমরা কি একটু স্টপ করব? বলেন। স্যার আজ রেখে দেন, আমাদের বলছে ই বলছে রেখে দিতে বলছে। রেখে দিব, কারেন্ট যেহেতু নাই রেখে দিব। কারেন্ট নেই আমাদের। হ্যাঁ, কারেন্ট একটু সিস্টেম হয়ে গেছে। দেখি আমরা কি ওয়েট করব কারেন্টের জন্য? কর্মধারা এই সমাজটা পড়িয়ে দিলে ভালো হতো, একটু এগিয়ে থাকতাম। দেখি ওখানে সবাই কি বলছে। রেখেই দিই, আবার কারেন্ট কখন আসে? স্যার আছি, অধরা বলছে আছি, পরশ আছি। আমরা রেখে দিই। হ্যাঁ, কারেন্ট যেহেতু চলে গেছে। ও গুরু কি যে বলেন, আমি মানুষ দেখতে খারাপ হতে পারি কিন্তু মন অনেক ভালো। হ্যাঁ, সেঙ্গমাত মারাকের সাথে আমরা একটু, আমাদের পুরনো স্টুডেন্ট তো, একটু বেশি মজা করি। তাই বলে তো বলি না যে সেঙ্গমাত মারাক খারাপ। ঠিক আছে, সেঙ্গমাত মারাক খুবই ভালো ছেলে, লক্ষ্মী ছেলে। আচ্ছা, তো রেখে দিলাম। হ্যাঁ, কারেন্ট কখন আসে কি না আসে। আমরা তাহলে আজকের মতো টাটা বাই বাই করে দিই। হ্যাঁ, সবাই ভালো থাকেন, সুস্থ সুন্দর থাকেন, ভালো রাখবেন। ঠিক আছে, শুভরাত্র। আমাদের কাল আবার দেখা হবে সমাজের বাকি অংশে, শেষ পর্বে।